প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলোচনা করছি বার এমসিকিউ ফাউন্ডেশন নোট থেকে। আমরা পড়ছি পেনাল কোড, দণ্ডবিধি 1860। আজকে আলোচনা হবে পাঠ 12, ধারা 403 থেকে 462 বি। এই পাঠ 12 পুরোটাই আজকে আলোচনা করার পরিকল্পনা আছে। যারা ক্লাসে আসার তারা চলে আসছেন, আমরা ক্লাসটি কন্টিনিউ করি। জুয়েল ভাইকে লাইনে আসার সুযোগ দিচ্ছি। জুয়েল ভাই লাইনে এসে থাকবেন, কোনো সমস্যা হলে বলবেন, কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে প্রশ্ন করবেন। আমরা পড়ছি সপ্তদশ অধ্যায়। সপ্তদশ অধ্যায় শুরু হয়েছিল 378 থেকে। চুরি, বলপূর্বক আদায়, দস্যুতা, ডাকাতি, এগুলো আমরা শিখেছি। তো পাদবিক্ষণ হ্যাঁ, এর সাহায্য আজকে নতুন আরেকটি বিষয় আমরা জানবো। স্টুডেন্ট সংখ্যা আজকে একটু কম, বুঝতে পারছি না কেন। আতিকুর রহমান ভাই লাইনে আসবেন। এবং যিনি লাইনে আসতে চাচ্ছেন, নীরব আছেন, নীরব স্থানে আছেন, আশেপাশে কথা হবে না, তিনি হাত উত্তোলন করলে তাকে লাইন আসার সুযোগ দিয়ে দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি ভালো হ্যাঁ, আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা সপ্তদশ অধ্যায় মানে 17 অধ্যায় পড়ছি। 17 অধ্যায়ের বিষয়বস্তু কি? সম্পত্তির বিরুদ্ধে অপরাধ। তার মধ্যে আমরা গত ক্লাসে চুরি, বলপূর্বক আদায়, দস্যুতা এবং ডাকাতি, এই 4টি অপরাধ সম্পর্কে জেনেছি। আজকে আমরা আরো কিছু অপরাধ সম্পর্কে জানব, যেগুলো আছে 403 থেকে 414। প্রথমে সম্পত্তি আত্মসাৎ। আত্মসাতের আরেকটা বাংলা হচ্ছে তছরূপ। তছরূপ মানেও আত্মসাৎ করা। ইংরেজি হচ্ছে ক্রিমিনাল মিস অ্যাপ্রিপিয়েশন অফ প্রপার্টি, সংক্ষেপে মিস অ্যাপ্রিপিয়েশন মনে রাখলেও হবে। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট। সম্পদ চুরিকৃত মাল গ্রহণ, মানে যেই সম্পত্তি চুরি হয়ে গেছে সেই চোরাই মাল বা চুরিকৃত মাল গ্রহণ। রিসিভিং অফ স্টলেন প্রপার্টি, তার মানে চোরাই মাল গ্রহণ করলেও উপহার হিসাবে বা কেউ যদি অল্প দামে কিনে নেয়, সেটাও কিন্তু অপরাধ। সেটা আমরা আজকে দেখব। প্রথমেই পড়ছি 403। অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ বা তছরূপ। সংজ্ঞায় বলা হচ্ছে অসাধুভাবে অন্যের অস্থাবর সম্পত্তি আত্মসাৎ বা নিজস্ব ব্যবহারে পরিণত করার শাস্তি। তার মানে প্রথমে সংজ্ঞা না দিয়ে প্রথমে শাস্তির বিধানটা দিয়ে দিচ্ছে, মানে এই ধারাটা একটু উল্টো। অনূর্ধ্ব 2 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। এরপরে সংজ্ঞা দিচ্ছে যে অপরাধটা কি। 1 নম্বর হচ্ছে কোনো অস্থাবর সম্পত্তি, তাহলে চুরি অস্থাবর সম্পত্তি, তেমনি আত্মসাৎকরণও কিন্তু অস্থাবর সম্পত্তি। দৈব চক্রে বা কুড়িয়ে পেয়ে, দৈব চক্রে মানে র্যান্ডমই কেউ যদি কুড়িয়ে পায় কোনো জায়গা থেকে, এটাকে দৈব চক্রে। হারিয়ে গেছে, একজনের একটা সম্পত্তি হারিয়ে গেছে, রাস্তায় পড়ে আছে, বেদখল হয়ে আছে, এটাকে বেওয়ারিশ বা বেদখলের মতন বলে। হ্যাঁ, তো বেওয়ারিশ বেদখল কোনো কিছু যদি কেউ কুড়িয়ে পায়, তাহলে এটা দৈব চক্রে পাওয়া বলে। সম্পত্তির দখল দৈব চক্রে হস্তান্তরিত হবে। চুরির ক্ষেত্রে কিন্তু হস্তান্তর অসাধুভাবে হয়, দস্যুতার ক্ষেত্রে অসাধুভাবে হস্তান্তর হয়, জোর করে ছিনিয়ে নেয়। আর বলপূর্বক আদায় ছিনিয়ে নেয় না, কিন্তু দিতে বাধ্য করে, ভয় দেখায়, এগুলো আমরা দেখেছি। তো এখানে যে সম্পত্তির হস্তান্তর, অর্থাৎ মালিকের কাছ থেকে সম্পত্তি এই আসামির কাছে যাবে, অভিযুক্ত ব্যক্তির কাছে যাবে, সেটার পদ্ধতি কি? এটার পদ্ধতি হচ্ছে দৈব চক্রে। তার মানে মনে করেন যে আমার একটি স্মার্টফোন, স্মার্টফোনটা আমার কাছ থেকে কেউ যদি নিয়ে যায়, এটা হয় চুরি, দস্যুতা, বলপূর্বক আদায় বা ডাকাতি, এগুলো হতে পারে। কিন্তু আজকে আমরা জানবো যে এই মোবাইল ফোন, মনে করেন এটা আমার কাছ থেকে যদি নিয়ে যায় বা আমার বাড়ি থেকে নিয়ে যায়, আমার ব্যাগ থেকে নিয়ে যায়, তাহলে চুরি বা অন্য কিছু হতে পারে। কিন্তু এটা যদি আমার রাস্তায় হারিয়ে যায় বা গাড়িতে হারিয়ে গেছে, এখন এই সম্পত্তিটা কেউ পাওয়ার পর যদি আমাকে ফেরত না দিয়ে সে নিজের কাজে ব্যবহার করে, নিজের মনে করে রেখে দেয়, এই ক্ষেত্রে এটা শুধু মোবাইল ফোন না, যে কোনো অস্থাবর সম্পত্তি, মুভেবল প্রপার্টি ক্ষেত্রে হতে হবে। স্থাবর সম্পত্তি কখনো হারিয়ে যায় না, অস্থাবর সম্পত্তি সবসময় হারিয়ে যায়। তো এই হারিয়ে যাওয়া সম্পত্তি কেউ পেয়ে যদি আর ফিরিয়ে না দেয় বা ফিরিয়ে দেওয়ার চেষ্টাই না করে, তাহলে সেটা আত্মসাৎ হবে এবং এটাও একটা অপরাধ। প্রথমে দেখলাম 2 বছর এর সাজা। সম্পত্তিটির প্রকৃত মালিককে ফেরত প্রদান না করলে বা সম্পত্তিটির প্রকৃত মালিককে ফেরত প্রদানের চেষ্টা না করলে, মানে ফেরত প্রদানও করলো না, চেষ্টা করলো না। সাধারণত একটা সম্পত্তি পেলাম, মনে করেন একটা সোনার আংটি পাওয়া গেছে,
আংটিটা কার বোঝা যাচ্ছে না, কারণ আংটিতে নাম লেখা থাকবে না। মোবাইল ফোন জানা যায় কার, মোবাইল ফোনটা খোলা রাখলে মালিকের কিন্তু ফোন চলে আসবে। যে অসাধুভাবে সেটা আত্মসাৎ করবে সে নিশ্চয়ই ফোনটা বন্ধ করে দিবে, সিমটা খুলে ফেলবে। কিন্তু কোনো স্বর্ণের অলংকার যদি পায় তাহলে সেখানে তো নাম লেখা নাই। তো এটা আসলে খুঁজে পাওয়া দুষ্কর। 1860 সালের আইন পড়ছে। কিন্তু বর্তমানে যদি ফেসবুকে স্ট্যাটাস দেন যে একটা স্বর্ণের আংটি পাওয়া গেছে এখানে, উপযুক্ত প্রমাণ দিয়ে সেটা নিয়ে যান। অথবা আপনি কি করতে পারেন, পোস্ট দিতে পারেন, অথবা আপনি একটা জিডি করে ফেললেন। সম্পত্তি হারিয়ে গেলে যেমন জিডি করা যায়, তেমনি আপনি এক জায়গায় সম্পত্তি কুড়িয়ে পেয়েছেন, সেটাও আপনি জিডি করতে পারেন। জিডি করে জিডির কপি রাখলেন এবং এই সম্পত্তিটা সংশ্লিষ্ট থানায় জমা দিয়ে দিতে হবে। তাহলে যার সম্পত্তি হারিয়ে গেছে সে যখন জিডি করতে আসবে, সাধারণ ডায়েরি করতে আসবে, তখন তিনি সেটা পেতে পারেন। তো আমি যদি সৎ হয়ে একটা সম্পত্তি পেলাম, থানায় জমা দিয়ে দিলাম, এখন যার হারিয়ে গেছে সে যখন জিডি করতে যাবে, যখন ম্যাচ করে যাবে দুইটার প্রপার্টি, মানে প্রপার্টিজ, প্রপার্টিজ বলতে এখানে বৈশিষ্ট্যগুলো, যে আমি একটা সম্পত্তি পেয়েছি, এই সম্পত্তির বৈশিষ্ট্যগুলো কি আমি বলে দিলাম। যে স্বর্ণের অলংকার, আংটি দেখতে এরকম, আহ, এ ধরনের একটা বর্ণনা দিয়ে দিলাম, এবং যিনি জিডি করতে আসছেন সে বর্ণনার সাথে যদি ম্যাচ করে তাহলে তিনি ফেরত পেতে পারেন নিজস্ব কাজে ব্যবহার করলে। এখন এই আংটিটা পেলো একজন, পাওয়ার পর সে থানাতেও গেল না, ফেসবুকে পোস্টও দিল না, মানে ফিরে ফেরত দেওয়ার কোনো চেষ্টাই করলো না, নিজের হাতে ব্যবহার করতে শুরু করলো। অথবা সে কোনো স্বর্ণকারের কাছে বিক্রয় করে দিয়ে সেই টাকা নিজ কাজে ব্যবহার করে ফেললো, তার মানে সেটা আত্মসাৎ করলো। পরবর্তীতে মালিকের সন্ধান পাওয়া গেলেও সম্পত্তিটি জ্ঞাতসারে অসাধুভাবে প্রকৃত মালিককে ফিরিয়ে না দেওয়া উপরোক্ত, তাহলে পরে জানতে পারলো এই সম্পত্তির মালিককে, কিভাবে জানতে পারলো? হয়তো বা একজন ফেসবুক পেজ দিচ্ছে, আমার অমুক জায়গায় একটা স্বর্ণের আংটি হারিয়ে গেছে, কেউ পেয়ে থাকলে এই নাম্বারে যোগাযোগ করেন। তো আপনি জানতে পারলেন যে হ্যাঁ, এই আংটিটা তো আমি পেয়েছি, কিন্তু আমি দিব না, দিলে আমার কিছু লস যাবে। কিন্তু লস না, কুড়িয়ে পেয়েছেন, এটা দিয়ে দেওয়া উচিত সততার খাতিরে। তো সততার বিপরীতে হচ্ছে ডিসঅনেস্টি। তো এই যে এখানে ডিসঅনেস্টলি হতে হবে, যে অনেস্ট সে কখনো কিন্তু এই কাজটি করবে না। যিনি অনেস্ট, আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো যদি সততা থাকে তাহলে কোনো সমস্যাই হবে না, অপরাধের সংখ্যাই কমে যাবে। নুরুদ্দিন আহমেদ, লাইনে আসবেন ভাই, ক্লাস বোঝা যাচ্ছে কিনা বলবেন। জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমার কণ্ঠস্বর সত্যি মানে শব্দ ভলিউম ঠিক আছে কিনা, আরো ভলিউম বাড়াতে হবে কিনা? মানে আমি এ যাবৎ স্মার্টফোনে স্যার, ক্লাস ঠিক নিতাম, আছে স্যার। আজকে আমি যেটা করছি ওয়েব ক্যামে ক্লাস নিচ্ছি, আলাদা স্মার্টফোনের হ্যাসেল নিচ্ছে না। হ্যাঁ, সেক্ষেত্রে ভলিউমটা, প্রথম দিন তো, প্রথম ক্লাস ওয়েব ক্যামে তো, এখানে মাইক্রোফোন আছে, আবার ওয়েব ক্যামেরও অডিও আছে, অডিও ক্লিয়ার আছে কিনা, তারপরে ভলিউম যথেষ্ট আছে কিনা সেটা বলবেন। জি স্যার, আছে, ক্লিয়ার আছে। আচ্ছা, ঠিক আছে, ক্লাস বুঝতে পারছেন? আমরা এর আগে দেখছি চুরির উপাদান জি কয়টি, স্যার, জি 5টি। স্যার, এখানে কিন্তু অসৎভাবে সম্পত্তি আত্মসাৎ, এটার উপাদানও কিন্তু 5টি দেখছি। ঠিক আছে, জি স্যার। তাহলে উপরোক্ত উপায়ে, মানে এই 5টি উপায়ের যে কোনো একটি উপায়ে অন্যের অস্থাবর সম্পত্তি নিজস্ব ব্যবহারে পরিণত করাকে অসৎভাবে সম্পত্তি আত্মসাৎ অথবা তছরূপ বলে। ঠিক আছে, তাহলে তছরূপের সংজ্ঞা জানলাম, এবং একই সেকশনে পানিশমেন্টটাও দেওয়া আছে শাস্তি 2 বছর। মামলা। হ্যাঁ, তাহলে 2 in 1। এই এখানে যদি প্রশ্ন আসে যে অসাধুভাবে আত্মসাতের সংজ্ঞা কত ধারায়, 403। অসাধুভাবে আত্মসাতের সাজা কত ধারায়, 403, মানে 2 in 1। এর আগে যেমন আমরা দেখলাম 396 খুনসহ ডাকাতির সংজ্ঞা সাজা একই ধারায়, সেরকম কিছু ইলাস্ট্রেশন মানে উদাহরণগুলো পড়ি। জেড এর দখলে থাকা একটি সম্পত্তি নিজের মনে করে এ সরল বিশ্বাসে নিয়ে যায়। দেখেন এখানে একটা শব্দ আছে কি, সরল বিশ্বাস, গুড ফেথ। সরল বিশ্বাস, গুড ফেথ 52 ধারায় পড়েছিলাম, সেটা বারবার ব্যবহৃত হচ্ছে। মানে যেখানে সরল বিশ্বাস সেখানে কি একটু ছাড় আছে। যেহেতু ভুল করে আরেকজনের সম্পত্তি নিয়ে গেছে সরল বিশ্বাসে, তার মানে অসাধু নাই। তাহলে অসাধু বা ডিসঅনেস্টলি এর বিপরীত হচ্ছে অনেস্টি। তো অনেস্টি, এখানে আইনে অনেস্টি শব্দটার থেকে ডিসঅনেস্টলি ব্যবহৃত হয়, আর অনেস্ট এর পরিবর্তে গুড ফেথ ব্যবহৃত হয়। মানে সৎভাবে কেউ নিয়ে যাওয়া মানে সরল বিশ্বাসে নিয়ে যাওয়া বা গুড ফেথ বোঝায়।
তার মানে যে অনেস্ট সে হচ্ছে গুড ফেথে কোনো কিছু ভুল করে ফেলতে পারে। এটি চুরি নয়। অন্যের জিনিস ভুল করে নিয়ে গেলে এটা চুরি নয়। কিন্তু সম্পত্তি নিজের নয় মর্মে ভুল বুঝতে পেরো। এখন মনে করেন আমি আজকে কোর্টে গিয়েছিলাম, একই টেবিলে আমরা কয়েকজন বসি, কয়েকজন অ্যাডভোকেট। এখন ভুল করে কোনো অ্যাডভোকেটের যদি কোনো কিছু আমার সাথে চলে আসে, মনে করেন একটা স্ট্যাপলার চলে আসলো ওনার, আমি বুঝতে পারলাম এখন আমার টেবিলে একটা স্ট্যাপলার আছে, মনে করেন উদাহরণ দিচ্ছি, এটা একটা স্ট্যাপলার ভুল করে চলে আসছে কথার কথা। এখন এই স্ট্যাপলারটা আমি বুঝতে পারলাম এটা তো আমি কিনি নাই, এটা তো আমার স্ট্যাপলার না, তাহলে এটা হয়তো বা টেবিলে কারো। তাহলে আমার উচিত কি, আগামীকালকে কোর্টে গিয়ে এখানে ঘোষণা দেওয়া যে এই স্ট্যাপলারটা ভুল করে চলে আসছে, এটা কার। অথবা আমি চিনতেই পারবো যে এই স্ট্যাপলারটা কার, যদি একই টেবিলে আমি অনেকদিন ধরে বসে থাকি, তাহলে স্ট্যাপলার কার আমি বুঝতে পারবো। তাহলে আমার উচিত কি হবে, আমি যদি সৎ মানুষ হই, তাহলে স্ট্যাপলারটা কার সেটা তার কাছে পৌঁছে দেওয়া, এটাই তো এটা তো স্বাভাবিক, তাই না? জি স্যার। তো বুঝতে পেরেও আমি বুঝতে পারলাম যে এটা মিস্টার অ্যাডভোকেট একজনের, তো বোঝার পরে মনে করেন এটা আমি দিব না, আমি বাসায় রেখে দিই, যদি কোর্টে নিয়ে যাই তাহলে সিনা তো দেখতে পাবে। তো এটা কিন্তু কি হবে, এই ধারার অপরাধ হবে। এ যদি তার নিজস্ব ব্যবহারে পরিণত করে, তবে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ বা তছরূপ করেছে। ক্লিয়ার হলো? সেকশনের সাথে, সংজ্ঞার সাথে উদাহরণটা ম্যাচ করলো কিনা, বুঝতে পারলেন কিনা বলেন। জি স্যার, জি স্যার। তাহলে দেখেন একই অপরাধ যদি ইচ্ছাকৃতভাবে গোপনে নিয়ে চলে যায়, মনে করেন না এই স্টাপলারটা টেবিলে পড়েছিল, আমি নিয়ে যদি চলে আসি, এবং সরল বিশ্বাস না, অসাধুভাবে আমি এটা নিয়ে বাড়িতে ব্যবহার করব, আমার চেম্বারে ব্যবহার করব, তাহলে এটা চুরি হয়ে যাবে যদি সরল বিশ্বাস না থাকে। তাহলে কখনো চুরি, কখনো বলপূর্বক আদায়, কখনো দস্যুতা, কখনো ডাকাতি, এখন আবার কখনো আত্মসাৎ। পাঁচটা অপরাধ সম্পর্কে আমরা জানতে পারছি, আরও জানবো। তো ধরতে পারতে হবে ঘটনাটা আসলে কি। কারণ লোকজন আপনার কাছে আসবে ঘটনা নিয়ে, যে স্যার আমার সাথে এই ঘটনা ঘটেছে, তখন কোন সেকশনে মামলা করবেন, কি অপরাধ হয়েছে সেটা আপনাকে বুঝে মামলা করতে হবে। তার আগে তো এমসিকিউ রিটেনে এগুলো কাজেই লাগবে আপনার। এ জেড এর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার দরুন জেড এর অনুপস্থিতিতে তার গ্রন্থাগারে প্রবেশ করে পড়ার উদ্দেশ্যে, গ্রন্থাগার মানে লাইব্রেরি, যেখানে বই থাকে, নিয়ে যাওয়ার অপ্রকাশিত সম্মতি আছে ভেবে একটি বই নিয়ে যায়। বন্ধুর বই বন্ধু নিয়ে যে পড়বে, এটা আবার অনুমতি নেওয়ার কি আছে, ব্যাপারটা এরকম যদি ভালো সম্পর্ক থাকে। এটি চুরি নয়। তার আর যদি এখানে অসাধুভাবে নিয়ে চলে যাবে তাহলে চুরি হয়ে যাবে। তাহলে চুরি কেন নয় সেটাও আপনাকে বুঝতে হবে। কিন্তু পরবর্তীতে বইটি নিজের প্রয়োজনে বিক্রয় করে দেয়। এখন বই, দামি বই বিক্রয় করে দিল, 2 পয়সা আসলো, এবং এই টাকা সে খরচ করে ফেললো, তাহলে এটা কি হবে, এই ধারার অপরাধ হবে। দেখেন এটা কেন চুরি নয়, কারণ যখন প্রথম নিয়ে এসেছিল ট্রান্সফারটা হয়েছিল, অনুপস্থিত হয়েছিল, তার মানে এটা দৈব চক্রে আসার মতোই, মানে ভুল ক্রমে চলে এসেছে, ব্যাপারটা এরকম। অথবা মানে নিয়ে এসেছি, পরবর্তীতে আমি দিলাম না, তার মানে কত জিনিস আসলো। আছে তো স্যার। হ্যাঁ। মনে করেন ট্রান্সফার হলো সম্পত্তিটা, বইটা ট্রান্সফার হলো বৈধ উপায়ে, কিন্তু পরবর্তীতে সেটা আত্মসাৎ হয়ে গেল, তাহলে বৈধ উপায়ে ট্রান্সফার হয়ে আত্মসাৎ করলে সেটা এ ধারার অপরাধ হবে। বুঝতে পারছেন? এ ও বি একটি ঘোড়ার যৌথ মালিক। তার মানে আগে ঘোড়া, এখানে ঘোড়া না বলে মোটরসাইকেল বলি। মনে করেন এ ও বি একটি মোটরসাইকেলের যৌথ মালিক। দুই বন্ধু মিলিয়ে মনে করেন একটা দামি মোটরসাইকেল কিনেছে, এখন তো খুব চলছে রয়্যাল এনফিল্ড। তো দুই বন্ধু মিলে মনে করেন 3-6 লক্ষ টাকা দিয়ে একটা মোটরসাইকেল কিনেছে। এ মোটরসাইকেলটি ব্যবহারের অভিপ্রায়ে বি এর দখল হতে নিয়ে যায়। এখন বন্ধু ব্যবহার করে, সেও ব্যবহার করে। আর ঘোড়া মানে এটা 1860 সালের আইন, তখন ঘোড়া, এখন মোটরসাইকেল বললে একটু বেশি রেলিভেন্ট হবে। যেহেতু এরও মোটরসাইকেলটি ব্যবহারের অধিকার আছে, সেহেতু এটি অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ নাই। কারণ দুইজন যৌথ মালিক, সেও ব্যবহার করবে, আমিও ব্যবহার করব, কিন্তু সে ব্যবহারের জন্য নিয়ে গেছে। কিন্তু মোটরসাইকেলটি বিক্রয় করে সমুদয় অর্থ নিজেই গ্রহণ করে। এখন মোটরসাইকেলটি অপর পার্টনারের, বন্ধুর, বন্ধু নাও হতে পারে, যৌথ মালিক, পার্টনারশিপে কিনেছে। তো এই মোটরসাইকেলটা বিক্রয় করে দিয়ে পুরো টাকাটা সে নিয়ে নিল, এটা তো বোঝাই যাচ্ছে আত্মসাৎ। জি স্যার। ব্যাখ্যা 1।
কিছু সময়ের জন্য অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করলেও এ ধারা মতে অপরাধ হবে। তার মানে আপনি মনে করেন যে একজনের কাছে দেখতে পেলেন মানি ব্যাগে 10,000 টাকা আছে, তো আপনি গোপনে 10,000 টাকা নিয়ে নিলেন বন্ধু, নিয়ে নিয়ে ভাবলেন যে আমি 1 মাস পরে তাকে ফেরত দিব, কিন্তু তাকে বললেন না। তো এটা চুরিও হতে পারে, আত্মসাৎও হতে পারে। এখন যদি আপনার ফেরত দেওয়ার ইচ্ছা থাকে কিন্তু আলটিমেটলি আপনি ফেরত দিলেন না, তাহলে আবার আত্মসাৎ হয়ে যাবে। এটা সংক্রান্ত উদাহরণ দেখি। এ জেড এর একটি ফাঁকা সরকারি প্রমিজরি নোট, এখানে প্রমিজরি নোট না বলে চেক বলি, প্রমিজরি নোট অনেকে বুঝবেন না, চেক দেখতে পাই বা কুড়িয়ে পাই বা দৈবভাবে পাই, যেভাবে হোক পেল। ইংরেজি হচ্ছে এ ফাইন্ডস এ গভর্নমেন্ট প্রমিজরি নোট। আবার এখানে সরকারি কি থাকে, সঞ্চয়পত্র থাকে, আবার প্রাইজ বন্ড থাকে, প্রাইজ বন্ড হোক বা চেক হোক, যেটাই হোক না কেন, প্রাইজ বন্ড ধরতে পারি, অনেকে প্রাইজ বন্ড বোঝেন, 100 টাকার প্রাইজ বন্ড থাকে, অনেকটা লটারি মতন। তো মনে করেন যে খুঁজে পেল, তার মানে কুড়িয়ে পেল বা দেখতে পেয়ে নিয়ে গেল, তাহলে ওই যে প্রাইজ বন্ড বলি, প্রাইজ বন্ড জেড এর, প্রাইজ বন্ডটি জেড এর মালিকানাধীন জেনেও ভবিষ্যতে জেড কে ফেরত প্রদানের অভিপ্রায় কিছু সময়ের জন্য এ প্রাইজ বন্ডটিকে জামানত হিসাবে ব্যবহার করে ব্যাংক হতে ঋণ গ্রহণ করে। তাহলে এটা একটা প্রমিজরি নোট। এই প্রমিজরি নোট বা ধরে নিলাম চেক, এই চেকটা ব্যাংকে জমা দিয়ে সে সিকিউরিটি হিসেবে জমা রাখছে। তাহলে এটা কার? নিজের না কিন্তু, বন্ধুর বা অন্য কারো। তাহলে জমা রাখে, এ অত্র ধারার অধীন অসাধুভাবে সম্পত্তি আত্মসাতের অপরাধ করেছে। এখন সে ব্যাংকে রেখে জমা দিল, এখন এই টাকা সে যদি পরিশোধ করতে পারে, তাহলে তো এই প্রমিজারি নোট বা ব্যাংক চেক বা এখানে যেটা বলা হচ্ছে, যেটা হোক না কেন, এই সিকিউরিটিটার খুব একটা সমস্যা হবে না। যার হারিয়ে গেছে তার হারিয়ে গেছে। কিন্তু যদি সে ডিফল্টার হয়, অর্থাৎ ঋণ খেলাপি হয়, তাহলে কিন্তু যার চেক তাকে যে ধরবে, ধরবে না, জি স্যার। তারই তখন তার সমস্যা হবে। দেওয়ান ভাই লাইনে আসবেন। বুঝতে পারলেন এটা এই ধারা মতে কিভাবে এটা অপরাধ? জি স্যার। ব্যাখ্যা 2, কোনো অস্থাবর সম্পত্তি দৈব চক্রে বা কুড়িয়ে পেয়ে সম্পত্তিটির প্রকৃত মালিককে ফেরত প্রদানের জন্য অনুসন্ধানের চেষ্টা না করে, কার জিনিস এটা খোঁজার চেষ্টাই করলো না, যৌক্তিক সময় পর্যন্ত অপেক্ষা করা ছাড়াই সম্পত্তিটি নিজস্ব কাজে ব্যবহার করলে এ ধারা মতে অপরাধ হবে। অবশ্যই হবে, বোঝাই যাচ্ছে। এর রাজপথে একটি টাকা কুড়িয়ে পায়, দেখতে পায় বা দৈব চক্রে পায়, অর্থাৎ প্রশ্ন যেভাবে আসুক না কেন, ইংলিশে লেখা আছে ফাইন্ডস, এখন ফাইন্ডসের বাংলা এইভাবে বিভিন্ন বাংলা হতে পারে প্রশ্ন আসার সময়, তাই আমি সম্ভাব্য বাংলাগুলো দেওয়ার চেষ্টা করেছি। টাকাটির মালিক কে তা সে জানতো না। এখন টাকার মালিক কে সেটা তো জানা যায় না। হ্যাঁ জুয়েল ভাই, বলেন আপনি, স্যার, বলেন। গতকালকে স্যার মাগরিবের নামাজের মানে জামা তো শেষ হয়ে গেছে, সুন্নত পড়তেছে স্যার। আচ্ছা। এই সময় আমি মসজিদে অজুখানায় অজু করতেছি স্যার, ওখানে দুইটা ফোন পড়ে আছে আর কি, ওই অজু করে কেউ ভুল করে রাখে গেছে। তা আমি তখন নামাজের দ্বারা একটু চিল্লায় বললাম যে কার ফোন, ফোন পাইছি নিয়ে যাবেন। হুম হুম। যদি ওই লোক স্যার আগে চলে যাইতো, ওই ফোন আমার কাছে থাকে যাইতো, তখন যদি আমি ওই ফোনগুলো ব্যবহার করতাম, তাহলে কি স্যার এই ধারায় পড়তো স্যার? হ্যাঁ এই ধারে পড়তো। আপনি ওই ফোন ব্যবহার করলে মনে করেন যে ওই ফোনগুলো সিম খুলে নিলেন, নিজের সিম জি স্যার। লাগিয়ে ফেলেন, আপনি সিম খোলার অর্থ কি আপনি দিবেন না, তাই বুঝতে পারেননি, এ জি ধারা স্যার। অবশ্যই অপরাধ হবে। জি স্যার। কিন্তু আমি তো বুঝতে পারতেছি স্যার, এখানে কেউ না, এখানেই হবে যারা নামাজ পড়তেছে এরাই ফোন রাখছে স্যার। না, এখানে তাহলে আপনি এটা হলো স্যার মসজিদে তো দূরের প্রকৃত কথা, আপনি মালিক, আমি বাসের বুঝতে পারছি স্যার। আপনি বাসে ট্রেনে একটা জনবহুল জায়গায়, মনে করেন আপনি সিনেমা দেখতে গেছেন, কথার কথা, সিনেমা হলের জি মধ্যেও স্যার। যদি একটা মোবাইল ফোন পান এবং জি চলে স্যার। এসেছেন, আপনি পেলেন, নিয়ে চলে এসেছেন, এখন হয়তোবা নিজের মনে করে নিয়ে আসছেন, কিন্তু পরে দেখলেন নিজেরটা পকেটে আছে, হাতে আবার অন্যের ফোন। জি স্যার। আবার কি হতে পারে, গাড়ির মধ্যে ব্যাগ পরিবর্তন হয়ে যেতে পারে, ট্রেনের মধ্যে। জি স্যার। যখন আপনি বুঝতে পারলেন এটা কার, সঙ্গে সঙ্গে নিকটস্থ থানায় আপনাকে রিপোর্ট করতে হবে। থানাতে জানালে যে সেটা যে জিনিস হোক না কেন, প্রকৃত মালিক পাওয়ার সম্ভাবনা আছে। আমাদের ভদ্রাতে একবার ঘটনা ঘটেছিল 2 বছর আগে, প্রায় জি সাত স্যার। লক্ষ টাকা
7 লক্ষ টাকার একটা ব্যাগ একজন পেল, পাওয়ার পরে তিনি থানায় জমা দিয়ে চলে গেছিলেন, এবং সেই রাত্রেই মানে 3 ঘন্টার মধ্যে সে টাকা পেয়ে গেছে। এখন তিনি যদি টাকাটা জমা না দিতেন তাহলে প্রকৃত মালিক কিন্তু এখানে কি হতেন? ক্ষতিগ্রস্ত হতেন, তাই না? ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জি এটাই হচ্ছে বিষয় এখানে। ধর্মীয় মতেও কিন্তু পাপ হবে অন্যের জি জিনিস স্যার। ভোগ করা, মানে এখানে বান্দার হক নষ্ট করা। যে কোনো ধর্ম মতে এটা কিন্তু পাপ হবে, এবং আইন মতেও এটা কি শাস্তিযোগ্য অপরাধ। ঠিক আছে, বুঝতে পারলেন? জি স্যার। জি স্যার। তাহলে ওকে। ওই মুসল্লি দুইটা ভাই মোবাইল ফোন পেয়ে গেলেন, তাই তো? জি স্যার, আমি নামাজ পড়তেছি, নামাজরত অবস্থায় উনি নিয়ে চলে গেছেন আর কি স্যার। আমি নামাজ পড়তেছি, তো আমি সবার শেষে গেছিলাম। হুম হুম। উনি ওনার না হলে কি স্যার উনি আর নিয়ে যায়? হ্যাঁ, সেটাই। অন্তত মসজিদের স্যার মতো উনি নিয়ে জায়গায়। চলে গেছেন, উনি কি না, উনি ছাড়া অন্য কেউ নিবে স্যার? উনারই ফোন মনে হয়। আচ্ছা, তাহলে জি এ স্যার। টাকাটি তুলে নিল, এ অত্র ধারার অধীন অপরাধ করেনি। আচ্ছা, এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় আছে। এ রাজপথে একটি টাকা কুড়িয়ে পায় বা দেখতে পায়, বা মনে করেন রাজপথে 1 লক্ষ টাকা পেল, টাকা পাওয়ার পর সে টাকাটা তুলে নিল, তুলে নিলে কিন্তু অপরাধ হবে না, কারণ তুলে নেওয়ার পর কি করলো এটা কিন্তু বলা নাই। বলা আছে কি? দেওয়ান, কেউ লাইনে নাই তো, হা হো করার জন্য কাউকে তো লাগে। আচ্ছা, সোমা আক্তার আপু যদি নয়েজ ফ্রি থাকে লাইনে আসবেন। মুর্তজা বেগম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নয়েজ ফ্রি ফ্রি আছেন তো আশা করি? জি স্যার। আচ্ছা, বুঝতে স্যার পারছেন আসসালামু ক্লাস? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস বুঝতে পারছেন আপনারা? জি স্যার। জি আচ্ছা, স্যার। এখানে বলা হচ্ছে যে মনে করেন 1 লক্ষ টাকা রাস্তায় পড়েছিল, তুলে নিল, তুলে নিলেই তো আর অপরাধ হবে না, কারণ তুলে নেওয়ার পর কি করলে এটা কিন্তু বলা নাই এই উদাহরণে। এখানে আমি একটু ব্যাখ্যা দিয়ে দিয়েছি, এই উদাহরণে কনফিউশন তৈরি হতে পারে যে টাকা তুলে নিল কিন্তু আত্মসাৎ হলো না, তাহলে টাকা তুলে নিলেই তো সমস্যা নাই। তো সমস্যা আছে। এখানে ব্যাখ্যা দিয়েছি আমি, এই অংশটুকু কিন্তু বিআর অ্যাক্টে নাই, যেটা আমি এই মুহূর্তে পড়ছি, মানে এটা আমার তৈরি করা লাইন। টাকাটি সে পরবর্তীতে কি করলো তা উল্লেখ নেই। তাছাড়া টাকাটির মালিক কে তা জানতে পারা প্রায় অসম্ভব বিষয়, কারণ টাকার মালিককে এটা জানা যায় না। এখন মোবাইলের যুগ, ফেসবুকের যুগ, 1860 সালের আইন পড়ছে। তবে কোনোভাবে টাকাটির মালিক কে তা জানা গেলে অবশ্যই টাকাটি মালিক বরাবর ফেরত প্রদান করতে হবে, অন্যথায় অত্র ধারার অধীন অপরাধ হবে। তার মানে সে পরবর্তীতে নিজের কাজে যদি টাকাটা ব্যবহার করে তাহলে আত্মসাৎ হবে, আর সে যদি টাকাটা গচ্ছিত রেখে দেয় আমানত হিসাবে, ভবিষ্যতে ফেরত দিবে মালিককে, তাহলে তার এ ধারার অপরাধ হবে না। বুঝতে পারলেন পয়েন্টটা? এ রাজপথে একটি পত্র কুড়িয়ে পায়, লেটার পেল, যার মধ্যে একটি ব্যাংক নোট ছিল। মনে করেন যে এর মধ্যে একটা 1,000 টাকা নোট আছে। পত্রে উল্লিখিত ঠিকানা অনুসারে তা প্রকৃত মালিক বরাবর প্রদান না করে তা আত্মসাৎ করে বা ব্যবহার করে, এ অত্র ধারার অধীন অপরাধ করেছে। হ্যাঁ, কারণ এটার মালিক কে সেটা পত্র পড়লেই তো জানা যাচ্ছে, যে হয়তো একটা মানি অর্ডার, মানি অর্ডার যাকে দেওয়ার, এখন সে যেহেতু পেয়েছে, হারিয়ে গেছে, যে নিয়ে যাবে, পোস্টম্যান হারিয়ে ফেলেছে, তাহলে এই মানি অর্ডারটা তার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া। আর বর্তমান যুগ হলে তো ফেসবুক স্ট্যাটাস দিলেই হয়ে যাবে। তার মানে আমি যদি ফেরত দেওয়ার ইচ্ছা থাকে আমি কোনো না কোনো পথ পেয়ে যাব, পথ না পেলে থানায় জমা দিলেই হয়ে যাবে। এবং থানায় জমা দেওয়ার সময় একটা অবশ্যই জিডি করে ফেলতে হবে। একটি চেক কুড়িয়ে পায়, চেকটি কে বহন করছিল তা জানা গেল না, কিন্তু চেকটি কে ড্র করেছিল তা জানা জরুরি। আচ্ছা, এখানে বেয়ারার, বেয়ারার মানে যার বরাবর চেক দেওয়া হয়, মানে যে চেকের উপরে যার নাম লেখা থাকে, পে টু বেয়ারার। বেয়ারার বলতে মনে করেন যে যার নাম লেখা থাকে চেকের উপরে তাকে বেয়ারার বলে। আর ড্রয়ার আছে, ড্রয়ার মানে কি? যিনি চেকে স্বাক্ষর করেছেন, যার অ্যাকাউন্টের চেক, তাকে বলে ড্রয়ার। তো এখানে মুর্তুজা বেগম, আপনি সম্ভবত কম্পিউটারে দেখছেন, মানে আপনার, আমার নয়েজ, মানে আমার কণ্ঠস্বরটা ডাবল হচ্ছিল, তাই আপনাকে লাইন থেকে কেটে দিলাম। আবারও বলছি, তাহলে এখানে
চেকে একটা নাম লেখা আছে যে এই চেকটা কার নামে ইস্যু করা হয়েছে, তাহলে ওই ব্যক্তির পরিচয় জানা সম্ভব না, কিন্তু যে যার চেকে স্বাক্ষর করা হয়েছে, যার অ্যাকাউন্টের চেক, তাহলে অ্যাকাউন্ট মনে করেন এইটা সোনালী ব্যাংকের চেক এবং লেখা আছে মিস্টার রফিক, তাহলে সোনালী ব্যাংকে মিস্টার রফিকের ওই অ্যাকাউন্ট নাম্বার চেক করলে তো সোনালী ব্যাংকে গেলেই জানা যাবে এটা কার চেক। তাহলে যে নিয়ে যাচ্ছিল চেকটা, তার খোঁজ পাওয়ানো গেলে ওই ব্যাংকে জমা দিলেই এবং বলে দিতে হবে যে এই চেকের মালিককে, তখন ব্যাংকের থেকে কিন্তু বর্তমান সময়ে হলে ফোন করবে যে আপনার চেক পাওয়া গেছে। এভাবে কিন্তু খুব সহজে মালিককে খুঁজে পাওয়া সম্ভব। তাহলে মালিককে না খুঁজে তা আত্মসাৎ করে এবং সেটা নিজের কাজে ব্যবহার করে। কিভাবে? চেকটা ব্যাংকে দিল এবং সে টাকা তুলে নিয়ে চলে গেল। যদি বলে আপনি কে, মনে করেন চেক চেক লেখা আছে রানার নামে, এখন নিজেকে রানা পরিচয় দিয়ে চেকটা তুলে নিল, মানে নগদায়ন করে ফেললো। 5 লক্ষ টাকার চেক 5 লক্ষ টাকা ক্যাশ করে সে ব্যবহার করতে শুরু করলো, তাহলে এটা তো অবশ্যই অপরাধ এবং এ ধারার অধীন অপরাধ। কেন এ ধারার অধীন অপরাধ? কারণ চেক কিন্তু সে চুরি করেনি বা জোর করে কারো থেকে নেয়নি, সে কুড়িয়ে পেয়েছে, কুড়িয়ে পেয়ে নিজের কাজে ব্যবহার করলে আত্মসাৎ। এই সেন্সটা মাথায় রাখলে হবে। আমি উদাহরণগুলো খুব ডিপলি বোঝানোর চেষ্টা করছি, কারণ উদাহরণই আপনাকে বাঁচাবে। পরীক্ষার খাতায় উদাহরণ হুবহু তুলে দিয়ে প্রশ্ন আসে। এ জেড এর নিকট হতে টাকা সহ তার পার্স পড়তে দেখে তাকে ফিরিয়ে দেওয়ার অভিপ্রায় পার্সটি তুলে নেয়। মনে করেন এক মহিলা হেঁটে যাচ্ছেন, হেঁটে যেতে যেতে তার পার্স, মানে মহিলাদের মানিব্যাগ পড়ে গেল, কিন্তু পরবর্তীতে তার নিজের কাজে ব্যবহার করে। এখন পড়ে যাওয়া দেখে তুলে নিয়ে, হয়তোবা প্রথমে তার মনের অবস্থা ছিল যে আমি তুলে নিয়ে এটা যার থেকে পড়ে গেল আমি তো দেখলাম তাকে দিয়ে দিব। এখন পার্সটা নেওয়ার পর তার মনে হলো দেখি ভিতরে কি আছে, দেখলো ভেতরে একটা দামি আইফোন আছে, বেশ কিছু টাকা আছে, তখন তার লোভ হয়ে গেল আর সে ফেরত দিতে চাচ্ছে না, তাহলে কি হবে? এ ধারার অপরাধ হবে। তার মানে প্রথমত তার মনে কি ছিল এটাও যেমন বিষয়, আলটিমেটলি সে কি করলো অবশেষে সেটাও বিষয়। টাকা সহ একটি পার্স কুড়িয়ে পেল, সে জানতো না এটির মালিক কে, পরবর্তীতে সে জানতে পারলো যে এটির মালিক জেড। তাহলে প্রথমে জানতো না মালিক কে, ততদিন তাকে সেই পার্সটা নিজের হেফাজতে যত্নে রাখতে হবে অন্যের আলামত হিসাবে, এবং যখন সে জানতে পারলো এটার মালিক জেড, তখন তাকে কি ফেরত দেওয়া উচিত। যদি ফেরত না দেয় তাহলে কি এ ধারার অপরাধ হবে। তবুও পার্সটি নিজের কাজে ব্যবহার করলো, তাহলে অত্র ধারার অধীনে অপরাধ করেছে। দেখেন কত উদাহরণ দিয়ে বোঝানো আছে। একটি মূল্যবান আংটি কুড়িয়ে পেল, প্রথমে আংটি দিয়ে গল্প করছিলাম, উদাহরণ দিচ্ছিলাম। আংটিটির মালিক কে সে জানতো না। হ্যাঁ, আতিকুর রহমান সাহেব স্মার্ট দেখাচ্ছে আপনাকে, আপনার ক্যামেরা অন আছে, দেখা যাচ্ছে, সমস্যা নেই, বলেন, লাইন অন হয়েছে, স্যার, বলেন। এই যে আমরা যেই আত্মসাতের যেই উদাহরণগুলো দেখলাম, হুম। এখানে যে যা পাচ্ছে অলরেডি আত্মসাৎ করে পকেটে ঢুকে রাখছে, হুম। কিন্তু তাহলে এখানে যে 2 বছরের একটা সাজা আছে, তাদেরকে আমরা কিভাবে চিহ্নিত করব এবং তাদেরকে সাজা দেব? তারা তো টাকা পাচ্ছে, আংটি পাচ্ছে, সব পকেটে রেখে দিতেছে, কিন্তু হুম। তাদেরকে আমরা ধরবো কিভাবে যে সেই কাজটা আত্মসাৎ করলো, তাকে শাস্তিটা দিব কিভাবে? মনে করেন আপনার একটা মোবাইল ফোন হারাই গেল, তাহলে আপনি কি করবেন? থানায় জিডি করবেন না? হারানো একটা জিডি করবেন কিনা? জি স্যার। জি। এবং মোবাইল ফোনের আইএমইআই নাম্বার থাকে, সহজে পাওয়া যায়, এটা বাদ দিলাম। মনে করেন আপনার একটা 1 লক্ষ টাকার ভর্তি একটা ব্যাগ হারাই গেল, এখন 1 লক্ষ টাকা আপনি কিভাবে উদ্ধার করবেন? আপনি থানায় মামলা করলেন, যে এলাকায় হারাই গেছে সেখানে একটা নিখোঁজ হারিয়ে যাওয়া মামলা করলেন, ঠিক আছে? হারিয়ে যাওয়া মামলা করলে পুলিশ এটা জি। তদন্ত করবে, ইনভেস্টিগেশন হবে না? পুলিশ তো সার্চ করবে। হুম। জি। পুলিশ যখন সার্চ করবে, সার্চ করার পর যখন এই টাকার সন্ধান পাওয়া যাবে, সন্ধান পাওয়া যাওয়ার পরে যখন দেখবে যে এই টাকাটা যে পেয়েছিল বা যে খরচ করছে, কোনোভাবে যদি ক্লু পাওয়া যায়, তখন জিজ্ঞাসাবাদে বের হয়ে আসবে সে আসলে আত্মসাৎ করেছে কিনা বা না চুরি করেছে, ঠিক আছে? সাধারণত জি। যদি এরকম হয়, আপনি যদি বুঝতে না পারেন, মনে করেন আপনি ট্রেনে যাতায়াত করছেন, আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, এখন আপনি বুঝতে পারলেন না, হয়তো বা ধারণা করছেন টাকাটা চুরি হয়েছে,
আপনি একটা চুরির মামলা অজ্ঞাত আসামি করে থানায় করে দিলেন, সে ফর এক্সাম্পল চুরি মামলা অজ্ঞাত একটা আসামি করে করে দিলেন। এখন এই মামলা যদি তদন্ত হয়, তদন্তে যদি ওই পাওয়া যায় যে হ্যাঁ ওখানে যারা চুরি করে সাধারণত পাওয়া গেছে, এখন চোর ধরা পড়লো, তার কাছে টাকা পাওয়া গেল এবং সে বলছে যে আমি চুরি করিনি, এটা আসলে যখন ট্রেন থেমেছিল তখন আমি পরিষ্কার করতে যেয়ে পেয়েছি। তার অনেক কর্মচারী আছে পরিষ্কার করে না ট্রেন। জি। এখন ট্রেন পরিষ্কার করতে গিয়ে টাকা পেয়েছে 1 লক্ষ টাকা, এই টাকাটা তার কি উচিত ছিল? রেলওয়ে থানায় জমা দেওয়া। এখন সে যেহেতু রেলওয়ে থানায় জমা দেয়নি, আপনি নিশ্চয়ই রেলওয়ে থানায় রিপোর্ট করে রেখেছেন, সাধারণ ডায়েরি করেছেন, রেলওয়ে থানা আপনার মোবাইল নম্বর নিয়েছে, টাকা পাওয়া গেলে আপনি ফোন দিবে আপনাকে, আপনি মাঝে মধ্যে 1-2 দিন পর পর কল দিয়ে খোঁজ নিচ্ছেন টাকা পাওয়া গেছে কিনা। এখন যদি ইনভেস্টিগেশনের এটা একটা পার্ট, সিআরপিসি যখন পড়বো আরো ভালো বুঝতে পারবো। এখন পুলিশ যদি ইনভেস্টিগেশন করে কি সমর্থ হয় খুঁজে বের করতে, তারও এটা একটা ভালো কেস। আর যদি না পায় এটা ব্ল্যাঙ্ক কেস, আপনার খোয়া যাবে। যদি আসামি ধরা না পড়ে তাহলে তো আপনি রেমেডি পাবেন না। তার জি, মানে এটা এই এটাই স্যার অপরাধ যে হয়েছে যদি কিনা, এটা এই ধারার অপরাধ হয়েছে কিনা, এটা হচ্ছে ইনভেস্টিগেশনের পার্ট। আর ইনভেস্টিগেশন করবে পুলিশ। আর তখন আমরা যখন সিআরপিসি পড়বো তখন এই জিনিসটা আরো রেলিভেন্ট হবে। অ্যাডভোকেটের দায়িত্ব না। বলছি স্যার যে যখন বলেন। জি, যে মানে মালামালটা যতক্ষণ পর্যন্ত সে মানে ধরা না পড়বে ততক্ষণ পর্যন্ত তাকে আর শাস্তির আওতায় আনা যাচ্ছে না। যতক্ষণ ও, দিন পর্যন্ত সে গোপন করে রাখতে পারতাছে হুম হুম। তাহলে আর তার কোনো বিচার হচ্ছে না। যদি কোনো কারণে বিভিন্ন ইসের মাধ্যমে, গোয়েন্দাদের মাধ্যমে বা যে কোনো ভাবে যদি উদ্ঘাটন হয় কেবল, তাহলেই তার 2 বছরের শাস্তির আওতায় আনা যায় হ্যাঁ নাকি স্যার? হ্যাঁ, অবশ্যই। আপনি কেমন সম্পত্তির মালিক যে সম্পত্তি আপনি নিজে সাবধানে সতর্কভাবে রাখতে পারেন না, আপনি হারাই দিবেন আর পুলিশ কষ্ট করে খুঁজে বের করে দিবে? বাংলাদেশের পুলিশটা এত ভালো না। তো মোবাইল ফোন পাওয়া যায়, টাকা পয়সা অল্প হলে পাওয়া যায় না, এমন খুব বেশি হলে পাওয়া যায়, পুলিশ একটু ইফোর্ট দেয়। 50,000 1 লাখ হারাই গেছে, পুলিশ খুব একটা ইফোর্ট দিবে না। বুঝতে পারছেন তো বিষয়টা? হুম হুম। তার মানে ইনভেস্টিগেশনে না বুঝছি। পেলে আপনি কাকে সাজা দিবেন? আর আপনাকে তো বকা খেতে হবে যে আপনি কিভাবে টাকা নিয়ে যাচ্ছেন কেন। 1 লাখ টাকা কেউ মানুষ বহন করে? আপনি ব্যাংকে রাখবেন, এখন তো কেউ টাকা বহন করে না খুব একটা। কিন্তু অনেক সময় যারা এই যে গরুর ব্যবসা করে তারা কিন্তু টাকা বহন করতে বাধ্য হয়, তাই না? তো ঠিক আছে, না, অনেক গুরুত্বপূর্ণ সময় কি প্রশ্ন। স্যার আর স্বর্ণের অলংকার টলংকার অনেক সময় মানুষের অজান্তে খুইলা পড়ে যায়, তা হুম, পড়ে গেলে দুই এক আবার কেউ না কেউ কুড়াইয়া পায়। তাই কুড়াইয়া পাইলে ওইটা যদি সে নিজে আত্মসাৎ করেই ফেলায় তাহলে তো আর তার আহ, মানে করা যাবে না। আর যদি আবার সে ওই নির্দিষ্ট সময়ের ভিতরে আবার তাকে ফেরত দিয়ে দেয় তাহলে তো সে নিরপরাধী নাকি স্যার? এখানে মনে করেন আর ধরা পড়ে গেল, আর যদি ফেরত, হ্যাঁ ধরা পড়ে গেল, তার আংটিটা হাতে পাওয়া গেল। এখন সে যদি তাকে প্রশ্ন করা হলো, "এই আংটিটা কোথায় পেয়েছেন?" সে যদি বলে যে আমি কুড়িয়ে পেয়েছি, তাহলে তো বলছে এটার মালিক কি আপনি? এতে না। তাহলে মালিককে ফেরত দেন। সে যদি বলে, যদি ফেরত না দেয়, বাহানা করতে শুরু করে, হুম। তাহলে তো এই ধারার অপরাধ হয়ে যাবে। তাহলে আর যদি সে জি ফেরত স্যার, দিয়ে জি দেয়, ধন্যবাদ স্যার। ফেরত দিয়ে দিলে তার মামলাই হবে না, তাই না? যে মালিক জি সে স্যার, তার জি সম্পত্তি ফেরত পেলেই তো মিটে গেল। এটা হচ্ছে বিষয়। আরো হ্যাঁ। একটা বিষয়, ক্রিমিনাল মামলা কিন্তু তামাদি নাই, ফৌজদারি মূল মামলার কোনো তামাদি নাই। 10 বছর পরেও মামলা হতে পারে। বুঝতে পেরেছেন? জি 10 বছর পরেও মামলা হতে পারে, ধন্যবাদ। সমস্যা নেই। আগে মামলার জিডি হয়ে থাকলেও পরে মামলার উৎপত্তি হতে পারে। 30 বছর পর্যন্ত বাংলাদেশে কি হতে পারে? তদন্ত হতে পারে, 100 বছরও তদন্ত হতে পারে, পরে উদ্ঘাটন হতে পারে, তখনও মামলা হতে পারে। তার মানে এই আত্মসাৎকে নিরুৎসাহিত করা হয়েছে ধর্মীয়ভাবেও, আইনত, যেন এটা মানুষ না করে। আচ্ছা, এটির আমরা যেটা পড়ছিলাম, আংটি কুড়িয়ে পেল এবং আংটির মালিককে সে জানতো না, এটির মালিককে খোঁজার চেষ্টা ছাড়াই তাৎক্ষণিকভাবে এই আংটিটি বিক্রয় করে দিল। তাহলে আংটি পেলাম, সঙ্গে সঙ্গে স্বর্ণকালের কাছে বিক্রয় করে দিলাম, তাহলে তো এটা এই ধারার অপরাধ হবেই। কারণ যদি জি বিক্রয় করে স্যার, দেওয়া জি হয় তাহলে এটা তো আমি হেফাজত করছি না। আমার কাছে যদি রাখি এটা, তার মানে ভবিষ্যতে মালিককে খুঁজে পাওয়া গেলে ফেরত দেওয়ার একটা আমার মানসিক অবস্থা আছে, তার মানে আমি সৎ। আর যদি এটা সঙ্গে সঙ্গে বিক্রি করে দেওয়া হয় তাহলে বোঝা যাচ্ছে তো ওই ব্যক্তি অসৎ, তাই না? তাহলে অবশ্যই এটা এই ধারার অপরাধ হয়েছে। ঠিক আছে।
উদাহরণগুলো জি থেকে স্যার। আশা করি আমরা সম্পত্তি বিষয়ে 5টি অপরাধ সম্পর্কে জানলাম। গতদিন 4টা জেনেছিলাম, আজকে পঞ্চম জানছি। 404ও গুরুত্বপূর্ণ। অনেক সময় 404 বোঝা যায় না, একটু বোঝার চেষ্টা করেন। মৃত্যুকালে মানে মারা যাচ্ছে একজন ব্যক্তি, এরকম কোনো ব্যক্তির অস্থাবর সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎকরণের শাস্তি। রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয় না? রাস্তাতে জি অ্যাক্সিডেন্ট হয়ে গেলে অনেক মানুষ ওই যে খুঁজে বেড়ায় যে মানি ব্যাগ, টাকার ব্যাগ, কোনো সম্পদ আছে কিনা, মোবাইল ফোন আশেপাশে আছে কিনা, এগুলো কাজ অনেকেই করে। তো এই কাজটা হুম, যদি করা হয়, অ্যাক্সিডেন্টের পরে সঙ্গে সঙ্গে আত্মসাৎ করা হয়, বা কোনো মানুষ মারা যাচ্ছে অসুস্থ অবস্থায়, মেডিকেলে মারা যাচ্ছে, একটা মানুষ মেডিকেলে মারা যাচ্ছে অবস্থায় যদি কোনো নার্স তার সম্পত্তি আত্মসাতের চেষ্টা করে, এটা অনেক সময় সূক্ষ্ম একটা জায়গা, সেটা চুরি হবে না আত্মসাৎ হবে বুঝতে হবে। যদি তার গলা থেকে খুলে নাই, পকেট থেকে মানি ব্যাগ বের করে নাই, তাহলে এটা তো চুরি হয়ে গেল। কিন্তু মনে করেন যে অ্যাক্সিডেন্টের পর মোবাইল ফোনটা তার কাছ থেকে 10 হাত দূরে গিয়ে পড়ে আছে, তখন যদি নিয়ে নেয়, তাহলে সেটা 404 ধারার অপরাধ হবে, চুরি হবে না। কারণ রাস্তায় পড়ে আছে এবং মানুষটা মারা যাচ্ছে, মানুষটা হয়তো দেখতে পাচ্ছে তার মোবাইল ফোনটা একটু দূরে পড়ে আছে, কিন্তু সে উঠতে পারছে না, কারণ সে আহত। বুঝতে পেরেছেন? এই সিচুয়েশনে কি মানুষকে হেল্প করতে হবে তার জীবন বাঁচানোর জন্য, কিন্তু ওই সময় কিছু মানুষ তার সম্পত্তি লুট করার চেষ্টা করে, এটা কিন্তু এই ধারার অপরাধ হবে, 404। এবং তখন দেখেন প্রথমত বলছে 3 বছর, একটু বাড়লো। আর কেরানি চাকর বা মালিক, চেরানি কেরানি বা চাকর কর্তৃক মালিকের মৃত্যুকালে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কেমন ভাই, ভালো আছেন? জি স্যার, আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ, আগের 40 মিনিট মনে হয় ছিলেন না আপনি। জি স্যার, আমি একটু বাইরে ছিলাম, নেটওয়ার্কের বাইরে ছিলাম স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে কন্টিনিউ করেন। আমরা পড়ছি হচ্ছে আত্মসাৎ। 403 পড়া শেষ। 404-এ বলা হচ্ছে যে আত্মসাৎ তো পড়লাম আমরা একটু আগে, সেটা কোনো ভিকটিম যদি মৃত্যু পথযাত্রী হয়, তার মানে ভিকটিম মারা যাচ্ছে, এই সময় তাকে হেল্প না করে তার সম্পদ যদি আত্মসাৎ করা হয়, সেক্ষেত্রে সেইটার শাস্তি কিন্তু বেড়ে যাবে। প্রথমত 3 বছর, আর সে একই কাজ যদি কেরানি বা চাকর করে, তাহলে সেইটা হচ্ছে 7 বছর। আমরা এর আগে দেখলাম চুরির ক্ষেত্রেও কেরানি বা চাকর নিজস্ব লোকে চুরি করলে কিন্তু শাস্তি বেশি হয়, তেমনি এখানেও তাই করা আছে। আসবাবপত্র ও অর্থের দখলদার থাকা অবস্থায় জেড মারা গেল। উক্ত আসবাবপত্র ও অর্থ আইনানুগভাবে অন্য কারো দখলে যাওয়ার আগেই তার কর্মচারী এ সেগুলো অসাধুভাবে গ্রহণ করে, এ 404 ধারার অধীন অপরাধ করেছে। তার মানে মনে করেন একজন বৃদ্ধ মহিলা বা পুরুষ একজন বাসায় থাকে, তার আত্মীয় স্বজন যদি দূরে থাকে, তার ছেলে মেয়ে যদি বিদেশে থাকে, এরকম হয় না যে তার কাজের জি লোক জি। কিন্তু তার সম্পত্তিগুলো নিয়ে নেয়, মানে তার সোনা গহনা আসবাবপত্র এই ধরনের অর্থ এগুলো নিয়ে নেয়। তো এখানে মুমূর্ষু অবস্থায় নিলেও হবে, আবার মারা যাওয়ার পরেও ও ওই সময় সেই সম্পত্তিগুলো কিন্তু আহ, তার হেফাজতে আছে, সেটা সে রক্ষা করবে এবং তার যে ওয়ারিশ তাদেরকে বুঝিয়ে দিবে। তো বুঝিয়ে না দিয়ে যদি সে সেখান থেকে কিছু সরিয়ে ফেলে, তাহলে কিন্তু এই ধারার অপরাধ হবে এবং তার 7 বছরের জেল হবে। আচ্ছা, এরপরে মানে আমরা আরেকটা। দায়িত্ববান ব্যক্তি কর্তৃক শাস্তিটা বেশি স্যার, মানে এক কথা দায়িত্ববান ব্যক্তি যারা ওই হ্যাঁ, সময়। কারণ তার পক্ষে এটা সরানো সহজ, জি যেহেতু জি। তার এই কাজটি করা সহজ, তাই সুযোগ নিতেই পারে। যেন সুযোগ না নেয় এই কারণে শাস্তিটা বেশি দেওয়া হয়েছে, যেন এগুলো আটকানো যায়। তার মানে রক্ষক যখন ভক্ষক হয়ে যাবে, তখন তো বিপদ। 405 আমরা কিছুক্ষণ আগে শেষ করলাম হচ্ছে আত্মসাৎ। আত্মসাৎ রিলেটেড 2টি মাত্র সেকশন আছে। এরপর আমরা আরো একটি অপরাধ, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, এর সংজ্ঞা প্রথমে দেখব। আচ্ছা, সংজ্ঞায় এখানে ইংরেজি লেখা আছে, ইংরেজিটা পড়ে নেবেন আপনাদের। এখানে আমি সহজ করে বাংলায় কিছু গল্প দিয়ে দিয়েছি যেন এই সংজ্ঞাটা বুঝতে সুবিধা হয়। প্রথমে, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ বলতে আমানতের খেয়ানত করাকে বোঝায়। মানে কেউ বিশ্বাস করে আপনার কাছে কোনো কিছু রাখলো, 1 সপ্তাহ বা 10 দিন পরে ফেরত নিবে, সেটা আপনি আর ফেরত দিলেন না। তাহলে যে ব্যক্তি বৈধভাবে কোনো সম্পত্তি বা মালের বা অর্থের জিম্মাদারি বুঝে নিয়ে
পরবর্তীতে তা যথাযথ মালিককে ফেরত না দিয়ে নিজস্ব ব্যবহারে পরিণত করে, তবে সে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছে মর্মে গণ্য হবে। অর্থাৎ এখানে এই অপরাধের দুইটি অংশ আছে। প্রথমত, আইনগতভাবে সম্পত্তি দখলে আসা, তার মানে যে মালিক সে নিজে থেকেই দিয়ে দিবে বিশ্বাস করে, অতঃপর তা আত্মসাৎ করাই অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। তার মানে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের ভেতরে কিন্তু আত্মসাৎ লুকিয়ে আছে। হ্যাঁ, মার্তুজা বেগম, আপনি লাইনে আসার চেষ্টা করছেন, হাত উত্তোলন করেছেন, লাইনে আসেন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার এই যদি খুনের স্বর্ণের আংটি আর কি পুকুরে যদি পায় তাহলে এটা কি আত্মসাৎ হবে? পুকুরে পুকুরের পাওয়ার মধ্যে আর কি। পুকুরে পেলো, পুকুরে পাওয়ার পরে পুকুরে যে পাওয়া গেছে এইটা ওই থানায় যে জানাতে হবে, কারণ যার হারিয়ে গেছে সে যেন পায়। যদি মুসলমানের এলাকা হয় তাহলে মসজিদে কি করতে হবে, ঘোষণা মাইকিং দিয়ে করতে দিতে হবে। হবে। মানে কোনো একটা ভালো উপায়ে প্রকৃত মালিকের কাছে পৌঁছানোর চেষ্টা করতে হবে। দেখবেন যে আপনি যদি একটা কোনো কিছু পান এবং সেটা মালিককে যদি ফেরত দিতে চান, মালিকও খুব সেটা পছন্দ করে এবং যে ফেরত দিল তারও একটা মনের মধ্যে অনেক ভালো লাগা কাজ করে, তাই না? এটা এটা তো মনে করেন আমাদের কাজের মেয়ে পুকুরে পাইছে। আমার একটা পায়েল হারাই গেছে, ওটা খুঁজতে গিয়ে পাইছে। হুম। এখন এটা তো খেয়ে ফেলছে। খেয়ে ফেলছে যে মালিক, সে যদি জানতে পারে ওর নামে মামলা করে দিলে এই ধারার অপরাধ হবে। না, এটা পুকুরের ভিতরে পানির ভিতরে পাইছে। পানির একটা ভিতরে, খুঁজতে গিয়ে আরেকটা পাইছে। হ্যাঁ পানির ভিতরেই তো পাক আর রাস্তাতে পাক, পেয়েছে তো, দৈব চক্রে পেয়েছে, এখন সে তো সেটার মালিক না, তাহলে সেটা কেন সে ব্যবহার করবে? তাহলে এখানে অসততা আছে। কিন্তু বাস্তবে আমরা দেখি যে এই একটা আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে, পড়ে পেয়েছি খুঁটে খেয়েছি। বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার, তো এটা সব জায়গায় প্রচলিত আছে এই তো কথাটা। এইটা কিন্তু অপরাধ, যেন এটা না করে কেউ, এটা আটকানোর জন্য এটা করা হয়েছে। আবার আরো একটা বিষয়, কেউ চুরি করে পরে বলতে পারে যে আমি পড়ে পেয়েছি। যদি এটা না না, অপরাধ ও না আমাদের রাখা হয়, সামনে। মনে করেন একজন একটা আংটি চুরি করলো, চুরি গোপনে নিয়ে আবার বলতে পারে এটা আমি পড়ে পেয়েছি, তাহলে অপরাধ আবার মাফ হয়ে যাবে। তাই যেন এই বাহানা দিতে না পারে, এই অজুহাত দিতে না পারে, তাই এটাকে অপরাধ করা হয়েছে। বুঝতে পেরেছেন বিষয়টা? জি স্যার। তাহলে প্রথমত আইনগতভাবে আসবে, তার মানে আংটিটা, মনে করেন যে আপনার আংটি, আপনি স্বর্ণকারের কাছে গেলেন, যে বললেন যে ভাই একটু ময়লা হয়ে গেছে পরিষ্কার করে দেন। তখন কারিগর বলল যে এখন তো ব্যস্ত আছি, আপা রেখে যান, সকালে গেছেন, বিকালে এসে নিয়ে যাবেন। আপনি বিকেলে স্বর্ণকারের কাছে গেলেন যে ভাই আমার আংটি দেন। স্বর্ণকার বলে কিসের আংটি, কোনো আংটি দিয়ে যাননি তো আপনি। তাহলে এটা কি হবে? বিশ্বাসভঙ্গ হবে। বুঝতে পারলেন বিষয়টা? জি স্যার। জি স্যার। তার মানে আপনি তো নিজে থেকে দিয়েছেন বিশ্বাস করে, পরে সে যদি ফেরত না দেয়, অস্বীকার করে, তাহলে সেটা বিশ্বাসভঙ্গ হবে। তার মানে প্রথমত আইনগতভাবে তার দখলে আসবে, পরে সে আত্মসাৎ করবে। তার মানে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মধ্যে কিন্তু আত্মসাৎ লুকিয়ে আছে। তাহলে আত্মসাৎ এবং বিশ্বাসভঙ্গের মধ্যে বেসিক পার্থক্য কি? সম্পত্তি কিভাবে ট্রান্সফার হচ্ছে। আত্মসাতের ক্ষেত্রে কুড়িয়ে পাই, দৈব চক্রে পাই। আর অপরাধমূলক বিশ্বাসভঙ্গের ক্ষেত্রে আইনগতভাবে যে সম্পত্তির মালিক সে নিজেই বিশ্বাস করে জিম্মাদারি বুঝিয়ে দেয়, যে ভাই এটা তোমার কাছে রাখো, এই কাজের জন্য দিলাম, আবার আমি ফেরত নিব। এটাই পার্থক্য। তাছাড়া দুইটার মধ্যেই আত্মসাৎ আছে। এই অপরাধের ক্ষেত্রে এক পক্ষ বিশ্বাসপূর্বক সম্পত্তির দখল বৈধভাবে অপর পক্ষকে হস্তান্তর করে। তাহলে এই যে হস্তান্তরটা বৈধভাবে, চুরি করলে হস্তান্তর বৈধভাবে হয় না, অসাধুভাবে হয়। বলপূর্বক আদায় করলে ভয় দেখিয়ে অবৈধভাবেই সম্পত্তির হস্তান্তর হয়। দস্যুতাতেও সম্পত্তির হস্তান্তর অবৈধভাবে হয়। ডাকাতিতেও সম্পত্তির হস্তান্তর মালিক থেকে আসামির কাছে অবৈধভাবে যায়। আত্মসাতের ক্ষেত্রে আত্মসাতের ক্ষেত্রে সম্পত্তির হস্তান্তর বৈধভাবে হয়, কিন্তু দৈব চক্রে কুড়িয়ে পায় যেহেতু। আর অপরাধমূলক বিশ্বাসভঙ্গের ক্ষেত্রেও সম্পত্তির হস্তান্তর বৈধভাবে হয়, কিন্তু পরবর্তীতে আত্মসাৎ করে আর ফেরত দেয় না বা অস্বীকার করে জিনিসটা নেওয়ার বিষয়টা। এই ছয়টা অপরাধ আমার মতো করে এই 30 সেকেন্ডে মাথায় নিয়ে আসতে হবে, বুঝতে পারতে হবে। বুঝতে পারলেন কামরুজ্জামান ভাই? জি স্যার, তাহলে স্যার এখানে স্যার শুধুমাত্র এই আইনগত এবং দৈব চক্রে এইটাই, বাদ বাকি সবগুলো স্যার অবৈধভাবেই। হ্যাঁ,
আবারও বলছে চুরি জি অসাধুভাবে মানে অবৈধভাবেই হস্তান্তরিত হয়। মনে করেন আমার একটা মোবাইল ফোন আরেকজনের কাছে চলে গেছে, এখন সে যদি অসাধুভাবে নিয়ে নেয়, হয় চুরি করে নিয়েছে, নাহলে বলপূর্বক আদায় করে নিয়েছে, অথবা দস্যুতার মাধ্যমে নিয়েছে আমাকে ভয় দেখিয়ে, অথবা পাঁচজন মিলে ডাকাতি করে নিয়ে গেছে। আর এটা আমার মোবাইল ফোনটা যদি হারিয়ে যায় এবং তার কাছে পাওয়া গেল, সে বলতে পারে আমি রাস্তায় পেয়েছি, বা আমি অটোতে রাখা ছিল, অটো থেকে পেয়েছি। মানে পাবলিক ট্রান্সপোর্টে মানুষের অনেক সময় হারিয়ে যায় জিনিসপত্র। তো এটা হবে আত্মসাৎ। আর আমি মোবাইল ফোনটা একজন টেকনিশিয়ানকে দিলাম যে ভাই আমার ডিসপ্লে একটু সমস্যা হচ্ছে, এটা একটু সেরে দেন। বলে যে ভাই আপনি রেখে যান, 1 ঘন্টা পরে আসেন। তো আমি 1 ঘন্টা পরে গেলাম, সে অস্বীকার করছে, মোবাইল ফোন তো আপনি রেখে যাননি, কিসের মোবাইল ফোন। অস্বীকার করলে এটা কি হয়ে যাবে? আত্মসাৎ। কারণ আমি বিশ্বাস করে তাকে দিয়েছি, সে টেকনিশিয়ান, আমার ফোনটা সেরে দিবে, আমি একটা পারিশ্রমিক দিয়ে সেটা নিয়ে নিব। তার মানে দেখেন, খুব আচ্ছা 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে কিন্তু আমি 6টা অপরাধ একেবারে সাম আপ করে ফেলছি। তার মানে একটা ক্লিয়ার একটা ধারণা আমার আছে যে কোনটা কি অপরাধ। তেমনি আপনাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে, এবং এই ঠিক আছে, ধারণাগুলোকে মানে তো যেভাবে ভালো আমি হলো স্যার। সহজে বলছি, আপনাদেরকেও এই ধারণাগুলো নিয়ে আসতে হলে আপনাদের এগুলো পড়তে হবে ডিপলি, এবং আমার ভিডিওগুলো দেখবেন। হ্যাঁ, মার্তজাপু বলেন। আচ্ছা স্যার, এই ইয়াতে আমি গাড়িতে একদিন একটা অ্যান্ড্রয়েড সেট পাইছি, মোবাইল আর কি। হ্যাঁ, পেয়ে আমার পাশের সিটে একটা লোক বসছিল। এখন এরপর উঠে গেছে, ফোনটা ওখানেই ছিল। আমি নিয়ে আসছি অফিসে, অফিসে এনে বসকে দিলাম। বস আবার ওর নাম্বার দিয়ে আবার কল দিয়েছে, ওর নাম্বারটা বের করে কল দিয়েছে, হ্যাঁ, ছেলেটা এসে নিয়ে গেছে। হ্যাঁ, এটা তো আর অপরাধ হয়নি। না অপরাধ তো হয়নি, যার জিনিস সে পেলে অপরাধ হবে, মামলাই বা কে করবে? না, এখানে আমি এটা তো, অফিসে নিয়ে না, আসলাম, এখানে তো এটা মামলা সলভ, চিটাঙ্গে কোতোয়ালির এখানে মোড়ে। তো মামলা সলভই হয়ে গেল, যার সম্পত্তি হ্যাঁ। সে পেয়ে গেল, সলভ হয়ে গেল। ঠিক আছে। তা এই যে সততা থাকলে তো আর এই ধরনের সমস্যা হবে না। তাহলে অতঃপর গ্রহীতা তার প্রতিশ্রুতি রক্ষা করে না, তথা দাতার বিশ্বাস ভঙ্গ করে। তার মানে আমি মোবাইল ফোন দিলাম, আমাকে ফেরত দিবে যে ঠিক আছে ভাই 1 ঘন্টা পরে আসেন, আমি সেরে রাখছি। তো 1 ঘন্টা পরে গেলাম, আমাকে দিল না, সে প্রতিশ্রুতি ভঙ্গ করলো। মুসলমানের, আমরা ইসলাম শিক্ষা পড়তে গিয়ে, টেক্সট বুক পড়তে গিয়ে জানতে পারি মুনাফিক, মুনাফিকের লক্ষণ 3টি। কি কি? যখন কথা বলে মিথ্যা কথা বলে, যখন সে কোনো ওয়াদা করে সে ওয়াদাটি বরখেলাপ করে, মানে ওয়াদা রাখে না, প্রমিস করলে সেটা ভেঙে ফেলে। আর 3 নম্বর পয়েন্ট কি? তার কাছে কোনো আমানত রাখলে সে আমানত সে কি করে? খেয়ানত করে। মনে পড়ছে হ্যাঁ, কামরুজ্জামান খেয়ানত ভাই? করে। জি 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 স্যার, আমরা ছোটবেলা থেকেই পড়েছি স্যার। তাহলে মুনাফিক একজন কি? বিশ্বাসভঙ্গকারী, তাই তো? জি জি স্যার। স্যার একটা জিনিস আরেকবার রিপ্লাই করবো স্যার, যদি কিছু না মনে করেন স্যার। অবশ্যই। স্যার এই যে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, চুরি, দস্যুতা এবং ডাকাতি, আর দৈব চক্রে দৈব চক্রে পাওয়া বা কুড়িয়ে পাওয়া সম্পত্তি স্যার, যেটা সেটা হচ্ছে আত্মসাৎ। আত্মসাৎ বা আর তশরূপ। আর অপরাধ আর অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হচ্ছে আইনগতভাবে যেটা আমি দিলাম, মানে আমি নিজে হস্তান্তর করলাম, হতে পারে কোনো গ্যারেজে গাড়ি, কিংবা হতে পারে কোনো স্বর্ণকারের দোকানে কোনো গহনা, পরে যেটা পাবো না সেটা, তাই তো স্যার? হ্যাঁ, এটাই। দেখেন, 6টা অপরাধ আমি কিন্তু পড়াচ্ছি, এবং সব সময় চুরিতে আবার যাচ্ছি, কারণ আমরা 17তম অধ্যায় পড়ছি, যেটা 378 থেকে শুরু হয়েছে। আমি আজকেও কিন্তু প্রিভিয়াস ক্লাসে বারবার ফেরত যাচ্ছি। কেন? কারণ আপনি লিঙ্ক, মানে এটা সম্পত্তির বিরুদ্ধে অপরাধ 17তম অধ্যায়, আমি লিঙ্ক জি করিয়ে দিচ্ছি, এবং পার্থক্য কতটুকু, জাস্ট সামান্য পার্থক্য, স্লাইড। হ্যাঁ, এর আগে যেমন একটা মহিলা দাঁড়িয়ে থাকলো, স্বর্ণের অলংকার গলা থেকে ছিনিয়ে নিয়ে গেল, ছিনতাই করে নিয়ে গেল, ওই ছিনতাইটাই কখনো চুরি, কখনো দস্যুতা, কখনো বলপূর্বক আদায়, কখনো ডাকাতি। আবার মনে করেন মহিলার স্বর্ণের চেনটা তার নিচে পায়ের কাছে পড়ে আছে, মহিলা দেখতে পেল না। মনে করেন যে মহিলা যাচ্ছে, তার গলা থেকে একটা চেন পড়ে গেল, একজন লোক দেখতে পেল, মহিলা বুঝতে পারলো না, মহিলা একটু সামনে যাওয়ার পরে সে ওই চেনটা তুলে নিল, নিয়ে আর মহিলাকে দিল না। তাহলে কি এটা আত্মসাৎ? বুঝতে পারলেন? জি জি ওই স্যার। স্বর্ণের চেনটা দোকানে দিল পরিষ্কার করতে, বললো 2 দিন পরে আসেন, 2 দিন পরে গেল আর দিল না, অস্বীকার করলো। তাহলে এটা বিশ্বাসভঙ্গ। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। একই উদাহরণ কিন্তু বিভিন্নভাবে আমি বোঝানোর চেষ্টা করছি যে একই ঘটনা, সামান্য পার্থক্যের জন্য অপরাধের নামই পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এই সেন্সটা আপনাদের মধ্যে তৈরি করতে হবে।
তাহলে আপনাদের আটকাতে পারবেন না, যেমন পেঁচানো ভাবে প্রশ্ন আসুক না কেন। কারণ যখন আপনি একটা অপরাধের কনসেপ্ট বুঝে যাবেন, তখন আপনার উদাহরণ এখানে মনে করেন চুরির উদাহরণ 20-30টা দেওয়া আছে, আপনি নিজেও আরো শত শত উদাহরণ তৈরি করতে পারবেন। এবং আপনি যখন প্র্যাকটিস করবেন আপনার জীবনে এই ধরনের অনেক উদাহরণ চলে আসবে, বাস্তব উদাহরণ। মানে মানুষ সমস্যা নিয়ে আসবে আপনার কাছে যে আমার এই হয়েছে ওই হয়েছে, আপনি মামলা করবেন কত ধারায় কোন আইনে, এগুলো বুঝে মামলা করতে থাকবেন। তার মানে নতুন নতুন গল্প চলে আসতে আপনার কাছে আসবে। আর প্রতিটা উদাহরণ তো একটা গল্পের মতোই, তাই না? তাই আমি উদাহরণ মুখস্থ করাচ্ছি না, অপরাধটা কি, কিভাবে হলে কোন অপরাধ হবে সেটা বোঝানোর চেষ্টা করছি। এবং আইন আপনি যখন বুঝে বুঝে পড়বেন লং লাস্টিং হবে। আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি আচ্ছা বিষয়টা। আচ্ছা স্যার, স্যার বলেন। যেমন ব্যাংকে চেক দিলাম, 30,000 টাকার একটা চেক। হুম, হ্যাঁ, তারা ভুলে আমাকে 32,000 টাকা দিয়ে দিল। তা আমি হুম, তো আর ইয়া করি নাই, বান্ডিল দিছে নিয়ে আসছি, ওখানে ওরা কাউন্ট করে দিছে। হুম, এখন আমি অফিসে এসে দেখলাম আমি মিটিং করে 30,000 টাকা খরচ করছি। হুম। এখন আমার হিসেবে আসতেছে 30,000 তো খরচ হয়ে গেছে, 2,000 টাকা বাড়তে আসছে। এটা কোত্থেকে আসলো? আমার তো হিসেব তো মিলে গেছে, কিন্তু 2,000 টাকা আমার হাতে আছে, কিভাবে আসছে ওটা আমি তো বুঝতে পারতেছি। শেষে আমি আমার হাজবেন্ডকে বলতেছি যে আমার এরকম একটা মিটিং হয়েছে, ওখানে সব খরচ হয়ে 2,000 টাকা আমার হাতে আছে কেমনি। বলছে আচ্ছা ঠিক আছে, তুমি ও ব্যাংকে গিয়ে ওই তারিখে জিজ্ঞেস করো, বলো যে কোনো টাকা শর্ট পড়ছে কিনা। তারপর আমি গিয়ে জিজ্ঞেস করলাম ক্যাশিয়ারকে, আমি বলছি আপনাদের এত তারিখে কোনো টাকা শর্ট পড়ছে? বলছে হ্যাঁ আপু, 2,000 টাকা শর্ট পড়ছে। তারপর আমি বলছি হ্যাঁ ওইটা আমাকেই দিছেন, এটা তো আমি কনফিউশনে পড়ছি, কিভাবে আমার হাতে এই 2,000 টাকা আছে। বলছে ওইটা আমাদের। তারপর আমি দিয়ে দিছি, বলতেছে আচ্ছা আপু আপনি 500 টাকা নেন, মিষ্টি খেয়ে নাও। বলছি না না লাগবে না আমার। তো বলতে দেখেন, তারপর সততার পুরস্কার দেওয়ারও চেষ্টা করছে, তাই না? কারণ এটা তো আমি জানি না, আমার হাজবেন্ড শেয়ার করছি, ও বলতেছে ও ব্যাংকে চাকরি করছে, তো এই জন্য ব্যাংকে গিয়ে বলো যে এত তারিখে কোনো শর্ট পড়ছে কিনা। হ্যাঁ, তখন তাহলে জিজ্ঞেস করে মানে এটা মনে করেন সমাধান হলো। ইন কেস এই ধরনের ঘটনায় আপনার মধ্যে যদি লোভ চলে আসতো, আপনি যদি 2,000 টাকা না দিতেন, তাহলে ধর্মীয় মতে এটা পাপ হতো এক। আর দুই হচ্ছে, এই আইন মতে কি অপরাধ হতো বলেন? এটা 400 দ্বারা হতো। 403 ধারা হতো, আত্মসাৎ হতো। কারণ টাকাটা তো দৈব আত্মসাৎ, চক্রে এসেছে ইচ্ছাকৃতভাবে। দৈবত। তারা তো জেনে বুঝে দেয়নি, দৈব চক্রে আসেনি, পড়িয়ে পাওয়ার মতোই তো, তাই না? জি স্যার। জি স্যার, তসরুপ তসরুপ। হ্যাঁ, তছরূপ হয়ে যেত যদি ওই টাকাটা ফেরত না দিতেন। তো এখানে আপনার উদাহরণ, আপনি যখন কোনো বাস্তব ঘটনা বা কোনো উদাহরণ তৈরি করবেন বা বুঝবেন, এই যে আপনি মেলানোর চেষ্টা করছেন, এভাবে মিলাতে হবে, মিলালে বুঝতে পারবেন ভালো। মানে বাস্তবের সাথে রিলেট করে আইন পড়ার চেষ্টা করতে হবে। উদাহরণগুলো পড়ি, ইলাস্ট্রেশন। একজন মৃত ব্যক্তির উইল বা ওসিয়ত বা দানপত্রের এক্সিকিউটর এ উইলের বর্ণনা মোতাবেক সম্পত্তি বন্টন না করে ওসিয়তকৃত সম্পত্তি যদি এ নিজস্ব কাজে ব্যবহার করে বা আত্মসাৎ করে, তবে তা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ মর্মে গণ্য হবে। হিন্দু ব্যক্তিরা সাধারণত কি করে? উইল করে যায় এবং উইল একজন করে। একজন অ্যাডভোকেটের কাছে রেখে যায় যে ভাই, আমি যদি মারা যাই তাহলে আমার উইলে উল্লেখিত ব্যক্তিদের এই সম্পত্তিগুলো বুঝিয়ে বন্টন দিবেন। করে দেবেন। তার আগে যেন জি বুঝতে না পারে, গোপন রাখবেন। এখন ওই জি যে জি। এক্সিকিউটর এখানে বলা হচ্ছে, তার মানে যিনি সম্পত্তি বন্টন করে দিবেন আলটিমেটলি, তার কাছে দলিলটা আছে। সাধারণত এগুলো অ্যাডভোকেটদের, মানে যারা বড় লোক তাদের তো পার্সোনাল অ্যাডভোকেট থাকে, স্যার পারিবারিক। এটা কি আমাদের বাংলাদেশে এখন হয় স্যার? হ্যাঁ, এই এই বাংলাদেশেও হয়, উইলের সিনেমাতেও কার্যক্রমটা? হয়, এখনো হয়। আমার কাছেও আচ্ছা আছে, আচ্ছা। আমার কাছেও ও আছে আচ্ছা উইল আচ্ছা আছে। উইলের, আমিও উইলের এক্সিকিউটিভ হিসেবে কাজ করেছি, করি। আচ্ছা আচ্ছা। আমিও উইল তৈরি করে দিই। তো এখন মনে করেন যে এক্সিকিউটর, তিনি সাধারণত অ্যাডভোকেট হন, অন্যরাও হতে পারে, কিন্তু অ্যাডভোকেটের প্রতি বিশ্বাস কেন থাকে? আইনগত জটিলতা হলে তিনি সেটা দেখবেন, এবং ট্রাস্ট করা যায় বেশি। তো যাকে বিশ্বাস করে, অ্যাডভোকেট তো যথেষ্ট ফি নেন, ফির বিনিময়ে একটা ট্রাস্ট তৈরি হয়। তো মনে করেন অ্যাডভোকেটের কাছে রাখলো, যে এক্সিকিউটর কেন বলা হচ্ছে, তিনি বন্টন করে দিবেন তাই। আমি এক্সিকিউটরের বাংলা এক্সিকিউটরের রাস্তায়, বা বাস্তবায়ক বলা যায় বা তত্ত্বাবধায়ক বলা যায়। তো যাই হোক, তো তিনি দেখলেন যে এই ভদ্রলোক তো প্রায় 100 কোটি টাকার সম্পত্তি এভাবে উইল করে রাখছে। তিনি কি করলেন?
এখানে 5 জনের নাম দেওয়া আছে, 5 জনের সাথে একজনের সাথে যোগাযোগ করলেন, করে বললেন তুমি যদি আমাকে 20 কোটি টাকা দাও, 100 কোটি টাকার সম্পত্তি, তুমি যদি আমাকে 20 কোটি টাকা দাও, তাহলে তোমাকে আমি সম্পত্তি লিখে দেবো, মানে তোমার ব্যবস্থা করে দেবো, বাকি 4 জনকে বঞ্চিত করব। এটা করতে পারে না? জি জি স্যার, তার যদি অসৎ উদ্দেশ্য থাকে করতেই পারে। অসৎ উদ্দেশ্য, অথবা মনে করেন যে সম্পত্তিটা এমন একটা গোপন সম্পত্তি, মনে করেন হিরে হিরে আছে। অনেক সময় আচ্ছা। যারা স্বর্ণকারে ব্যবসা করে, মনে করেন 100 কোটি টাকার হীরা আছে, সে লুকানো আছে, এটা উইল করা আছে যে আমার মৃত্যুর পর এই হীরাটা আমার বড় সন্তান পাবে। এখন ওই হীরাটাও আবার তার কাছে রেখেছে বা কোনো ব্যাংকের কোনো লকারে রেখেছে। তো এই এক্সিকিউটরের লোভ হয়ে গেল, 100 কোটি টাকা তার কম জিনিস না। তো তার আত্মীয়স্বজন যেহেতু জানে না, বড় ছেলে জানে না, সে ওই পুরোটা আত্মসাৎ করলো। তাহলে বিশ্বাস করে উইলটা তোমাকে দিলাম, তুমি আমার মৃত্যুর পরে এটা বুঝিয়ে দিবে। তো সে তো মারা গেল, এখন তার আত্মা দেখলো যে এই এক্সিকিউটর এটা আত্মসাৎ করে ফেলেছে, তাহলে এটা কি হবে? বিশ্বাসভঙ্গ। জি জি, যদিও এখানে আত্মসাৎ কথাটা লেখা আছে, বিশ্বাস কেন করুন। আত্মসাৎ লেখা আছে? কারণ আমি দিলাম, পরে আত্মসাৎ হয়েছে। আমি বললাম যে বিশ্বাসভঙ্গের মধ্যে আত্মসাৎ লুকিয়ে থাকে, তাহলে উইল তো ইচ্ছাকৃতভাবে জি বুঝিয়ে জি দিয়েছিল, কিন্তু পরে আত্মসাৎ করেছে। বুঝতে পারলেন কেন এই ধারার অপরাধ? জি স্যার। আমরা সংজ্ঞা পড়ছি এখনো, সাজার ধারা পড়ছি না। এ একজন গোদামাগার রক্ষক, মানে এখানে ওয়্যার হাউস কিপার। আমি অনেক সময় যদি বলি এটা হচ্ছে গোদাম রক্ষক, বা অনেক সময় মোটরসাইকেল আমরা গ্যারেজে রাখি না, তো এর জি ধরনের স্যার। মনে করেন মোটরসাইকেলের গ্যারেজে মোটরসাইকেল রাখছি। তো মনে করেন আপনি এক জায়গায় বেড়াতে গেলেন, এবং আপনার মোটরসাইকেলটা সেখানে কি রাখলেন, গচ্ছিত রাখলেন। বললো যে ঠিক আছে ভাই, আপনি 10 টাকার একটা টিকিট নেন, মোটরসাইকেলে রাখে রেখে দেওয়া হলো, আপনি যাওয়ার সময় ওই টিকিটটা দেখালে আবার ফেরত পাবেন মোটরসাইকেল। তাহলে চুক্তি হয়ে যায় নির্ধারিত অর্থ পরিশোধ অন্তে, মানে পরিশোধের পর জেড ওই মোটরসাইকেল ফেরত নিবে। আমি এই আসবাবপত্র না বলে মোটরসাইকেল বলছি, রেলিভেন্ট উত্তর দিচ্ছে। জি জি কারণ এখন কেউ জি। আসবাবপত্র আর রাখে না, আগেকার যুগে রাখতো, কারণ মানুষের বাড়ি ঘরের না আমরা সিকিউরিটি বুঝে কম নিচ্ছি ছিল, স্যার, আমরা তাই না? বুঝে নিতে পারছি, সমস্যা নেই। তাহলে এ অসাধুভাবে সেগুলো বিক্রয় করে, কি ওই মোটরসাইকেলটা মনে করেন বিক্রয় করে দিল, তো আপনি পরে যে দেখলেন যে আপনার মোটরসাইকেল নাই, সে যদি অস্বীকার করে, অস্বীকার করলে হবে আপনার কাছে তো প্রমাণ আছে, আপনি তো মামলা করে দিবেন, তাহলে এই ধারায় মামলা হবে। মালিকের টাকা নির্দেশনা মতো মালিকের ব্যবসায় ব্যবহার না করে যদি এজেন্ট কর্তৃক নিজের ব্যবসায় ব্যবহার করে, তবে তা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হবে। আমার উদাহরণ দিই, আমি যখন সিনিয়রের আন্ডারে ছিলাম, সিনিয়রের ব্যাংক অ্যাকাউন্ট সব আমি জানতাম। তারপরে সিনিয়রের যে কার্ড, হ্যাঁ এটিএম বুথের কার্ড, সেটার পিনও আমি জানতাম। তো অনেক সময় 20,000, 30,000, 50,000 টাকা উঠাতে হবে, আমাকে দিত যে শহীদুল সাহেব বা শহীদুল ভাই টাকা তুলে নিয়ে আসেন। তো কোর্টের পাশে এটিএম বুথ, তো আমাকে দিয়ে দিতেন বিশ্বাস করে, আমি 50,000 তুলে নিয়ে স্যারকে দিতাম। আবার বলতে 50,000 তুলে দিয়ে ওনার একটা ক্লায়েন্টকে পৌঁছিয়ে দিতে হবে, অথবা ওনার যে ফিক্সড ডিপোজিট করা, ফিক্সড ডিপোজিট না, এটা কি বলে, মাসে মাসে ডি- সঞ্চয় করে না, এই এফডিআর। ধরনের সঞ্চয় থাকে। আ- সঞ্চয়পত্র। সঞ্চয় থাকে, তারপরে আরেকটা কি ছিল না, লাইফ ইন্স্যুরেন্স। এফডিআর স্যার, আর এফডিআর নাকি হ্যাঁ, নাকি বলে? ফিক্সড ডিপোজিট সেটা ভিন্ন জিনিস, কিন্তু মাসিক মাসিক একটা সঞ্চয় থাকে, তারপরে ওনার ও লাইফ আচ্ছা সঞ্চয়, আচ্ছা। এটা সঞ্চয়পত্র, সঞ্চয়পত্র। তো লাইফ ইন্স্যুরেন্স, তো এগুলো ব্যাংকিং যে সেক্টরগুলো, এগুলো আমাকে দেখতে হতো, এগুলো যেহেতু বুঝতাম, আমি সিনিয়র এগুলো দেখে দিতাম। জুনিয়র হিসাবে সিনিয়র যদি একটা রিকোয়েস্ট করে না করে পারা যায়, তো এগুলো আমার এক্সট্রা ডিউটি, তো এগুলো করে দিতাম আমি। তা আমার প্রতি বিশ্বাস ছিল বলে 50,000, 1 লাখ টাকা তুলে দিয়ে বলছে এটা দিয়ে আসেন, তাই না? তো আমি মনে করেন যে আমাকে বললো যে এটা দিয়ে দেন, আমি জানতে পারলাম যে এটা জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে আরো 1 সপ্তাহ পরে। এখন যদি মনে করি 1 সপ্তাহ তো সময় আছে, 1 সপ্তাহ টাকাটা আমি ব্যবহার করি, 1 সপ্তাহ পরে জমা দিয়ে দিব, এবং সিনিয়রকে আর জানতেই দিব না, তাহলে এটা কি হবে? সিনিয়রের সাথে বিশ্বাসঘাতকতা হবে না? জি স্যার। তো এটা একটা উদাহরণ। আরেকটা এখানে যেটা বলা হচ্ছে, মনে করেন যে সিনিয়র আমাকে টাকা দিল যে আপনি কি করেন, এইটা ওনার একটা মনে করেন, এখানে সিনিয়রের উদাহরণ দিলে হবে না, কারণ ব্যবসার বিষয়। তো মনে করেন ব্যবসায়ী তার কর্মচারী বা তার এজেন্টকে বললো যে আপনি কি করেন, এই আইটেমটা কিনেন, ফুল হাতা শার্ট কিনবেন, টি শার্ট কিনবেন 100 পিস। তো ফুল হাতা শার্ট না কিনে সে অন্য কিছু কিনেছে, তার মানে মালিক যেটা বলেছে সেটা না করে সে অন্য কিছু করেছে, অথবা নিজের ব্যবসায় ওই টাকাটা লাগিয়ে দিয়েছে। লাগিয়ে দিয়ে যদি লাভ হয় তাহলে তো সিনার খুশি হবে, কিন্তু যদি লস হয়
তাহলে সিনিয়র কি বলবে যে আপনি আমার সাথে আত্মসাৎ করেছেন, কারণ আমি টাকা দিলাম এই কাজে, আপনি অন্য কাজে ব্যবহার করলেন। তাহলে এটা করা যাবে না। এখানে আবার গুড ফেথ আছে, তার মানে এখানে একটু ছাড় আছে। মালিকের টাকার নির্দেশনা মতো মালিকের ব্যবসায় ব্যবহার না করে যদি এজেন্ট কর্তৃক সরল বিশ্বাসে মালিকের জন্য অধিক মুনাফার প্রত্যাশায় নিজের ব্যবসায় বা অন্য কোনো কোম্পানি শেয়ার ক্রয়ের জন্য ব্যবহার করে অথবা যদি ক্ষতিগ্রস্ত হয়, তবে তা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হবে না। মানে সরল বিশ্বাসে ইস, মালিক তো একটু কম বোঝে, তো এই মালিক বললো টি শার্ট কিনতে 100 টাকা, আমি টি শার্ট না কিনে যদি এখন কি কিনি, হুডি কিনি। হুডি বোঝেন তো সবাই, এখন শীতকাল। জি, শীতকালে। যদি জি স্যার। টি শার্ট না কিনে যদি হুডি কিনে বেশি সেল হবে, এই ভেবে সে হুডি কিনে ফেললো। হুডি কিনে ফেলে পরে আর যে টাকা কিনেছে সেই টাকায় আর উঠাতে পারে না, মানে সেল কম, লাভ হয় না, হয়তো বেশি দামে কিনে ফেলেছে, তবে মালিক খেপে যাবে। তাহলে এটা বিশ্বাসভঙ্গ হবে না, কারণ সরল বিশ্বাস, সরল বিশ্বাস মানে ছাড়। তবে মালিক এজেন্টের বিরুদ্ধে ক্ষতিপূরণের জন্য দেওয়ানি মোকদ্দমা করতে পারবে। তার মানে এখানে সিভিল অ্যাকশন নিতে পারবে, এখানে লিখে আছে দেখেন সিভিল অ্যাকশন। তার মানে ক্রিমিনাল মামলা করতে পারবে না এই মামলায়, এই ধারায়। কিন্তু যেহেতু তার টাকা নষ্ট করে ফেললো এজেন্ট, তার বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করতে পারবে। বুঝতে পারলেন বিষয়টা? জি স্যার। তার মানে সরল বিশ্বাস থাকলেও হবে না, মালিক যেটা বলেছে মালিকের কথা অনুসারে কাজ করলে ভালো, বরং নিজে ওভার স্মার্ট হলে কিন্তু সমস্যা, তাই না? জি, পরে খেসারত দিতে হবে। হ্যাঁ, খেসারত দিতে হবে। সরকারি টাকা ট্রেজারিতে জমা না করে রাজস্ব কর্মকর্তা কর্তৃক অসাধুভাবে আত্মসাৎ করলে তা এই ধারার অপরাধ হবে। ইনকাম ট্যাক্স, যেটা রেভিনিউ অফিসার, আমরা ইনকাম ট্যাক্স দিই, এই ইনকাম ট্যাক্স জমা পড়ে, মনে করেন যে একজন অফিসার সে টাকা কালেকশন করছে, করতে করতে তার কাছে 10 লাখ টাকা হলো তার ডয়ারে, সে 10 লাখ টাকা সরিয়ে রাখলো নিজ কাজে। তাহলে এটা সরকারের ট্রেজারিতে তো জমা দিতে হবে, সরকারের অ্যাকাউন্টে জমা পড়বে। সে না দিয়ে সে এখান থেকে সরিয়ে রাখলো, তার মানে কি বিশ্বাস ভঙ্গ করলো কার সাথে? সরকারের সাথে। কারণ তার কাজ ছিল টাকা আদায় করা এবং জমা দেওয়া, তার বিনিময়ে সে বেতন পাবে, ভাতা পাবে। ডেলিভারির দায়িত্ব অর্পণ পূর্বক ডেলিভারির দায়িত্ব গ্রহণ পূর্বক কোনো সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎ করে তা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হলো। মনে করেন অনলাইনে কোনো কিছু একটা কি করলেন, অর্ডার করলেন। আমারই অর্ডার দিলাম। উদাহরণ দিই, আমার কাছে যারা নোট অর্ডার করেন অনলাইনে, আমার যেহেতু ভিডিও দেখেন অনেকে ইউটিউবে যারা দেখছেন, তো আমার যেমন ফাউন্ডেশন নোট এখন আমি দিচ্ছি এমসিকিউ এর, যে নোটটি আমি পড়ছি, তো এই নোটটি অর্ডার করলেন। এরকম হয়েছে আমার একবার, আমি নোট অর্ডার করেছি, আমি নোট পাঠিয়েও দিয়েছি, এবং যে শাখায় গেছে সেই শাখা করতে রিসিভও হয়েছে। রিসিভ হওয়ার পর ওখান থেকে গায়েব। এখন যিনি রিসিভ করেছেন ওখানকার কেউ এটা সরিয়ে ফেলছে না হারিয়ে গেছে জানি না। পরে আমি আরও একটা কপি পাঠিয়ে দিতে বাধ্য হলাম। কেন বাধ্য হলাম? কারণ স্টুডেন্ট যেহেতু করেছে, সে একজন শিক্ষানবিশ আইনজীবী, আমার না হলে 950 টাকা লস গেল, কিন্তু তার যেন ক্ষতি না হয়, আমি আরেকটা কপি পাঠিয়ে দিলাম। পরে ওই কপির হদিস পাওয়া যায়নি। পরে আমি যদি কমপ্লেন করতাম সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসে, তাহলে হয়তো বা ওইটা রিকভারি হয়ে আসতো, আমাকে ক্ষতিপূরণ দিত। তো লোকাল অফিস থেকে আমাকে বললো যে সেটা কি ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেবো, বললাম দরকার নেই, আমাকে সার্ভিস ভালোভাবে দেন তাহলে হবে। এই 950 টাকার জন্য আমি সম্পর্ক নষ্ট করছি না আপনাদের সাথে, বেশি অ্যামাউন্ট হলে দেখতাম। তো আমার যেটা ধারণা হয়তোবা কুরিয়ারের যে ডেলিভারি ম্যান সে সেটা হয়তোবা সরিয়ে ফেলছে, এরকম হতে পারে। আচ্ছা, আলটিমেটলি সেটা কি হয়েছিল? আলটিমেটলি হয়েছিল ডেলিভারি ম্যান সেটা ডেলিভারি দিতে যে কি হয়েছে, অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট করে 1 সপ্তাহ হাসপাতালে শুয়ে আছে, এবং তার ব্যাগের মধ্যে আমার নোট পড়ে আছে। ঘটনা বুঝতে পারছেন? জি জি জি। তো এটা হয়েছে। এখন যদি এটা হয় সেটা ভিন্ন জিনিস, তো অনিচ্ছাকৃত আর ডেলিভারি কি। ম্যান যদি ডেলিভারি করতে যায় ওই জিনিসটা সে যদি নিজেই রেখে দেয়, তাহলে এটা বিশ্বাসভঙ্গ হবে, কারণ তার দায়িত্ব ছিল কি সেটা সেফলি পৌঁছে দেওয়া। বুঝতে পারছেন? তাহলে বিশ্বাসভঙ্গ কি বুঝতে পারলেন? ডেলিভারি ম্যান তো আর চুরি করে না, ডেলিভারি ম্যানকে দেয় যে ভাই তুমি এটা নাও, এটা এখন পৌঁছাই দিবে। ঠিক আছে? তাহলে সম্পত্তির ট্রান্সফারটা কিভাবে হচ্ছে? বৈধভাবে হচ্ছে। তাহলে প্রথমে লক্ষ্য করতে জি। হবে যে ট্রান্সফারটা কিভাবে হচ্ছে সম্পত্তি। আচ্ছা, আমরা চুরি 378 ধারায় সংজ্ঞা পড়েছি, এবং পরবর্তী 4টি ধারাতে কি পড়েছি? সাজা, তাই না? জি। ঠিক একইভাবে দেখেন, আমরা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ পড়লাম 405 ধারায়, এবং পরবর্তী 4টি ধারায় সাজা আছে, চুরির সাথে একটু মিল আছে,
সেকশন কত? চুরির জন্য 5টা সেকশন, বিশ্বাসভঙ্গের জন্য 5টা সেকশন, একটা সংজ্ঞা, 4টা সাজা। 406, 406, 420 ধারার মামলা প্রচুর হয় পেনাল কোডে। সাধারণ সাধারণ ব্যক্তি কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি। সাধারণ ব্যক্তি মানে কেউ কারো কি না, বাহক না, তারপরে কারো কেরানি না, বা কারো আন্ডারে চাকরি করছে না। যেমন আমি মোবাইল ফোন দিয়ে দিলাম মেকানিকের কাছে সারতে, সে আর আমাকে ফেরত দিল না। আহ, তারপর এক আপু তার স্বর্ণের অলংকার দিয়ে দিল পরিষ্কার করতে, সেটা আর ফেরত দিল না। তো এগুলো হচ্ছে এই ধারার অপরাধ, 3 বছর। 407, বাহক বা গোদাম রক্ষক কর্তৃক, ওই যে ডেলিভারি ম্যান অথবা মোটরসাইকেল যেখানে রাখলাম, গোদাম রক্ষক মানে জি সেফ জি কিপার, যেটা হাউস কিপার। অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি 7 বছর, কারণ আমি বিশ্বাস করে রাখলাম, সে যদি এই কাজ করে তার শাস্তি বেশি হবে। কারণ সে একটা ব্যবসা পরিচালনা করছে, তার একটা ফেম আছে, এবং এই ব্যবসার গুডউইল ব্যবহার করে সে এই অপরাধটা সহজে করতে পারবে, কারণ তার কাছে শয়ে শয়ে মোটরসাইকেল প্রতিদিন রাখা হয়। এই কারণে তার সাজা বেশি। মানে যেখানে অপরাধ করা সহজ সেখানে সাজা বেশি। 408, কেরানি বা চাকর কর্তৃক, এর আগেও ছিল কিন্তু কেরানি বা চাকর কর্তৃক চুরি, সেখানেও কিন্তু 7 বছর ছিল। আবার মজার বিষয় দেখেন, চুরির ক্ষেত্রেও 3, 7, 7, 10, এখানেও 3, 7, 7, 10, সাজার পরিমাণ সেম সেম। 409, আর ওখানে ছিল 382, চুরির ক্ষেত্রে সরকারি কর্মচারী, ব্যাংকার, বণিক বা দালাল। দালাল কি জিনিস আসলে বোঝেন আপনারা? যেটা এজেন্ট বা প্রতিনিধি, কাজ করে নেওয়ার পরিবর্তে কমিশন নেয়, তারাই হচ্ছে দালাল। কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি কি? যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, এখানে একটু অতিরিক্ত আছে কিন্তু 10 বছর আছে, চুরির সাথে যেটা মিল আছে, প্লাস অর্থদণ্ড। কে বুঝতে পারেননি এই 4টা সাজার পার্থক্যটুকু? এরপরে আরেকটি অপরাধ 410, চুরি, চুরিকৃত মাল বা চোরাই মাল, স্টলেন প্রপার্টি। সংজ্ঞা, চুরি, চুরি করার পর সেটাই হয়ে যাবে চোরাই মাল। হ্যাঁ, মুক্তারুল ভাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। স্যার সরকারি কর্মচারী 409, সরকারি কর্মচারী, ব্যাংকার, দালাল, প্রতিনিধি, এজেন্ট, এটা বুঝলাম স্যার। বণিকটা কি? একটু একটু স্যার একটু বুঝাই দেন তো। এখানে বণিক বলতে ব্যবসায়ী, বণিক বলতে ব্যবসায়ী। মনে করেন আপনি একজনকে দিলেন 1 লক্ষ টাকা, তার বিনিময়ে আপনাকে কি দিবে? মাল সরবরাহ করবে। তো মাল দিল না, টাকা অ্যাডভান্স টাকা নিয়ে মাল দিল না, এটা হচ্ছে বণিক মানে ব্যবসায়ী, বিজনেসম্যান। বুঝতে পারছি স্যার। তো বিজনেসম্যানের সহজে চুরি করার সম্ভাবনা নাই। আপনাকে বিশ্বাস করে কোটি কোটি টাকার লেনদেন হয়, অ্যাডভান্স দিতে হয়। যে আপনি সিমেন্ট নেবেন, আপনি কি নেবেন? সিমেন্ট নেবেন, হয়তো বা আপনি ক্ষুদ্র ব্যবসায়ী, যে বড় ব্যবসায়ী তার কাছে সিমেন্ট নেবেন। জি স্যার, বুঝতে আপনি পারছি। অ্যাডভান্স দিলেন, অ্যাডভান্সটা মেরে দিল, আপনি ঝামেলায় পড়ে যাবেন না? যে যে ক্ষুদ্র ব্যবসায়ী সে অনেক ঝামেলায় পড়ে যাবে, এবং বড় বড় ব্যবসায়ীর কাছে টাকা তোলা কিন্তু বিপদ, কারণ তাদের মামলা পরিচালনা করে তাদেরকে সাজা পর্যন্ত যাওয়া মানে আপনার কয়েক বছর সময় লেগে যাবে। মামলায় জিতাও টাফ, কারণ তাদের বড় বড় কি আছে, অ্যাডভোকেট আছে, ব্যারিস্টার আছে। বুঝতে পেরেছেন? তাই মানে স্যার বুঝতে মামলা পারছি। জিতা টাফ, কিন্তু মামলা জিতে গেলে তার শাস্তি যাবজ্জীবন পর্যন্ত হতে পারে। এই ভয়েই কিন্তু বণিকরা তাদের হয়তোবা, নিজস্ব ল ফার্মই আছে তাদের, হ্যাঁ বড় ল বড় ফার্মে ব্যবসায়ীদের আছে। নিজস্ব ল ফার্মই আছে। তো এখানে এই কারণে সাজা বেশি, কারণ তাদের অপরাধ করার সুযোগটা বেশি। কারণ একজন বড় ব্যবসায়ী সে চাইলেই কোটি কোটি টাকা আত্মসাৎ করতে পারে এইভাবে, তাই না? যেটা বিশ্বাসভঙ্গের মাধ্যমে। বুঝতে পারলেন ভাই? জি স্যার, বুঝতে পারছি। বলপূর্বক গ্রহণ, আচ্ছা চুরি, চুরি করলে সেটা চোরাই মাল হয়ে যায়। বলপূর্বক মানে এক্সটর্শন বা চাঁদাবাজির মাধ্যমে যদি কোনো সম্পত্তি পাওয়া যায়, মনে করেন আমার মোবাইল ফোন কেউ চুরি করে নিয়ে গেল, তাহলে এটা চোরাই মাল বা চুরি বা স্টলেন প্রপার্টি। আমার থেকে জোর করে নিয়ে নিল, বলপূর্বক আদায় করে, এটাও চোরাই মাল হয়ে যাবে। দস্যুতার মাধ্যমে দুইজন আসলো রাস্তায়, আমাকে
চাকু দেখিয়ে বলল যা আছে দিয়ে দাও, বা দিয়ে দেন স্যার। দিয়ে দিলাম। তার আমার মোবাইল ফোনটাও চলে গেল। তাহলে এটাও কিন্তু চোরাই মাল, দস্যুতার মাধ্যমে নিলেও, আত্মসাতের মাধ্যমে নিলেও চোরাই মাল, অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে নিলেও কিন্তু চোরাই মাল। কিন্তু ডাকাতি, ডাকাতিকালে লুটকৃত মাল ব্যতীত, মানে ডাকাতিকালে লুটকৃত মাল যদি হয়, মানে ডাকাতির মাধ্যমে লুট হওয়া মাল, মানে এটার একটু ভয়াবহতা বেশি, এটার জন্য ভিন্ন সেকশন আছে। তাহলে ইত্যাদি উপায়ে হস্তান্তরিত সম্পত্তিকে চুরিকৃত বা লুটকৃত বা চোরাই মাল বলে। ডাকাতি, ডাকাতির মাধ্যমে লুটকৃত মাল সেটা ভিন্ন, সেটা আমরা দেখছি। 411 অসাধুভাবে চুরিকৃত মাল গ্রহণের শাস্তি, অর্থাৎ 410 ধারার যদি অপরাধ কেউ করে তার সাজা হচ্ছে 411। কারো কাছে যদি চোরাই মাল পাওয়া যায়, তাহলে চোরাই মাল সে গ্রহণ করেছে, কিনেছে বা গিফট পেয়েছে, 3 বছর। 412 ডাকাতির মাধ্যমে লুটকৃত মাল অসাধুভাবে গ্রহণের শাস্তি। এই যে ডাকাতির কারণে, এই কারণে আমি বাদ দিয়ে লিখেছি, মানে ডাকাতি করা মাল যদি নেয় তাহলে সেটা শাস্তি যাবজ্জীবন। দেখেন 3 বছর থেকে জাম করে যাবজ্জীবন, একটু বেশি। ডাকাতি করলে একটা ভয়াবহ ভয়ঙ্কর অপরাধের মাল, তো এই মাল নেওয়াই যাবে না, নিলেই যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। মানে সাজা বেশি দেওয়া মানে এখানে নিরুৎসাহিত করা হয়েছে এবং ভয়টা বেশি দেখানো হয়েছে, যেন মানুষ ডাকাতি করা মাল বুঝতে পারলে যেন না নেয়। মানে আগে তাহলে থেকে যেন সাবধান হওয়া যায় আর কি। যেন সাবধান হয়, এবং ডাকাতি করা মাল যদি মানুষ না নেয় তাহলে ডাকাতি কমে যাবে। জি, সে মানে বিক্রি করতে পারবে না কোথাও। হ্যাঁ, তাহলে সাপ্লাই করতে পারবে না, সাপ্লাই না থাকলে তো ডিমান্ড থাকবে না, তাই না? জি জি এটা জি। অর্থনীতির ভাষা। অভ্যাসগতভাবে চুরিকৃত মালের কারবার করার শাস্তি, অনেকে চোরাই মালের মোবাইলের দোকানই আছে, গেলেই চোরাই মাল পাওয়া যায়। আবার চোরাই মালের কিছু জিনিসপত্র আছে, স্বর্ণের চেন, স্বর্ণের জিনিসপত্র, চোরাই করা জিনিসের কারবারই করে। তার মানে তার ব্যবসায় হচ্ছে অভ্যাসগতভাবে, হ্যাবিচুয়াল, সে এই চোরাই মালের ব্যবসা করে, তারও যাবজ্জীবন। 414 চুরিকৃত মাল লুকিয়ে রাখতে সাহায্য করার শাস্তি, তার মানে আপনি মাল গ্রহণ করেন, লুকিয়ে রাখতে হেল্প করেছেন, ওই যে আশ্রয় দেওয়ার মতন, মাল গোপনে রাখতে হেল্প করেছেন, 3 বছর। এখানে শাস্তি কম, কারণ এখানে পার্সোনাল ইন্টারেস্ট কম।